সন্তান আলাদা হয়ে যাক, সংসার ভেঙে শ্মশানে পরিণত হোক, আর আমাদের মতো হতভাগ্য বাবা মায়ের দল সেই শ্মশানের মাঝে বসে হাক্কার করুক, হাক্কার করুক। ভগবান তোমার লীলা, স্বার্থ হেথাই পণ্ড করে শান্তি সুখের খেলা গো, শান্তি সুখের মেলা। না, আমি হারবো না। ও গো দয়াল ভগবান, এ কেমন তোমার লীলা, স্বার্থ হেথাই পণ্ড করে শান্তি সুখের মেলা, শান্তি সুখের মেলা। ও গো ভগবান, এ কেমন তোমার লীলা, স্বার্থ হেথাই পণ্ড করে শান্তি সুখের মেলা, শান্তি সুখের মেলা। মিথ্যা হেথাই দাপিয়ে বেড়ায় শত্রু কি মরে, শিক্ষা করে মাথা নত শিকারি দ্বারে। ও দয়াল, ও দয়াল, দয়াল গো, মিথ্যা হেথাই দাপিয়ে বেড়া শত্রুকে মরে, শিক্ষা করে মাথা নত শিখারি দ্বারে। ও বুঝলি বুঝতে নারী, এ কেমন তোমার খেলা, স্বার্থ হেথাই পণ্ড করে শান্তি সুখের মেলা, শান্তি সুখের মেলা। ও গো দয়াল ভগবান, এ কেমন তোমার লীলা, শান্তি সুখের মেলা যেতায়, শান্তি সুখের মেলা, শান্তি সুখের মেলা, শান্তি সুখের মেলা। আমি হারবো না। শিক্ষা কোনোদিন হারে না, সত্যের প্রদীপ কোনোদিন নেভে না। আমার পেনশনের টাকা দিয়ে আমি খুলবো এক নতুন চেতনার পাঠশালা, কিন্তু পেনশন
কবে পাবো, কোথায় পাবো? ওগো জনদরদি সরকার, দয়া করে আমার পেনশনটা চালু করে দিয়ে আমাকে বাঁচতে দাও, আমাকে বাঁচতে দাও। দেব না, আর এক পয়সা দেব না সালে চমকে। তুই সালে মারা জল দিয়েছিস, তাই আমার নেশাটা পেকে হয়ে গেছে। একটা গান গেয়ে সালে নেশাটাকে জমিয়ে নে। दो घुट मुझे भी पिला दे शराबे, दक फिर होता है क्या? बोल मारे, अरे अरे अरे। কে কে আপনি মদ খেয়ে রাস্তার উপর হাল্লা করছেন কেন? আপনি কি জানেন না যে এ কি অর্পণ বাবু আপনি? কে তুমি সখী? এই সময় এসে প্রেম নিবেদন করছো? কি বা তোমার নাম? অর্পণ বাবু, মাতলামিরও একটা সীমা থাকা উচিত। এ আমাকে, আরে দারোগা বাবু আপনি, নমস্কার নমস্কার। অর্পণ বাবু, আপনার বাবা বিলেশ্বর মিত্র একজন স্বনামধন্য ব্যক্তি, আর আপনি একজন প্রখ্যাত ব্যবসায়িক পার্টনার। সেই আপনি কি না? ছি 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 রে মাতাল, ছি ছি ছি। এবারের মতো মাফ করে দিন স্যার, আমি প্রতিজ্ঞা করছি আর কোনোদিন কোন সালা চুমকে টাকা ছাড়া দে। থাক, প্রতিজ্ঞা করতে হবে না। বংশের মান মর্যাদা বজায় রাখতে মুখটা একটু ভদ্র করুন। জয় সিয়ারাম। কাকে প্ল্যান দিচ্ছেন দারোগা বাবু? ইউ সারাকে আপনি জিন্দেগি ভর ভাগে আনতে পারবেন না। কেন পারবেন না? আমি তো প্রতিজ্ঞা করেছি যে মদ আর আমি খাবই না। তুই শালার কোটা মুখ, তা তুই নিজেই জানিস না, তাই রাস্তা পর মাতলামি না করিয়ে বাকি আসি। তা যাচ্ছি, কিন্তু অপমান করবেন না কাকা বাবু। তাহলে বহি জ্ঞান তোর আছে দেখছি। নিশ্চয় আছে, কিন্তু তোমরা এই সালা কোনোদিন জিন্দগি বা মদ খাবো না। তাই আমি মাতাল বটে, কিন্তু বেতাল নই। এত বড় একটা কারবার তুই চালাচ্ছিস কেমন? বেটা পেঁচি মাতাল, যেটুকু সম্মান এখনো আছে, রাস্তা পর না দাঁড়িয়ে বাড়ি যাও। ঠিক আছে কাকা বাবু, আমি চলেই যাচ্ছি, তবে আজ এবারে অফিসে যাবো না, একেবারে কাল দেখা হবে। বাই 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 जय श्री राम, जय सिया राम। आपने कुछ मायने लिवेन ना दारोगा बाबू, उस साला के लिए हमारे कारबारी मान सम्मान बिल्कुल चले गेल। তাহলে আপনারা কারবারের ওকে পার্টনার হিসেবে রেখেছেন কেন? বিদায় করে দিন। पारिना दारोगा बाबू, पारिना। और पिताजी बिरेश्वर मित्र हमार पुराना दोस्त আছে, তাই ও भी हमार लड़का माफिक আছে। কিন্তু সিংজি এভাবে তো জীবন চলতে পারে না, মজা করছে। আমি বুঝতে পারছি, তাতে আপনার বহুত অসুবিধা হচ্ছে, और हमारा भी তাই। तब বিরেশ্বর का दस्ती के लिए हमें আপনার কাছে और हुए माफी मांग। মাপ চাইতে হবে না সিংজি, যতদিন আপনার মতো মানুষের ছত্র ছায় আছে ততদিন আপনার কথা ভেবে ওকে আমি মাপ করে যাব। তবু আপনার সুনামের কথা ভেবে এ কথা বললাম। চলি, নমস্কার, আবার দেখা হবে। নমস্কার নমস্কার। জয় সিয়ারাম। এখন আমি কি করবে? ও শালা অর্পণ আমার কোনো কাজে আসবে না। তাই ख्वाब पूरण के लिए हमें दूसरा लड़का ढूंढते होबे। भीरू, दुर्बल, माताल
ওসব আমার চলবে না। আমি চাই একশো শিবাজি, একশো রানা প্রতাপ, বহে শয়তানের লৌহ কপাট তৈরি के लिए একশো লৌহ বর্গ মানুষ। সুখচেন বাবু, খুব ভালো কথা, কিন্তু আমি দিনকে দিন পাগল হয়ে যাচ্ছি বাবু। लेकिन लेकिन क्यों? সংসারের জ্বালা আমি আর বইতে পারছি না বাবু, আমার সমস্যা। ফালতু বাত छोड़ के बोल तू साला এখানে কেন? ওইখানেই তো সমস্যা বাবু, ওই যে দেখতে পাচ্ছেন নার্সিং হোম, আমার ওইখানে পাঁচটা বউ ভর্তি আছে বাবু। लड़का না লড়কি হয়েছে? আগে বাবু এখনই হয়নি, হব 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 করছে বাবু। তাহলে তুই শালা এখানে এসেছিস কেন? আগে বাবু কিছু টাকা। কেন নার্সিং হোম চাই? জয় সিয়ারাম, সব তাহলে দেবে বলেছে। আগে বাবু সেজন্য নয়, মানে তা- মাথা চুলকাতে থাকে। তা বাবু আমার বউরা কাসন্দি খেতে চাইছে যে। জয় সিয়ারাম, কাশুন ভি বহি টাইম পার। আগে বাবু আমার বউদের ছেলে হতে তো দেরি হচ্ছে, তাই আমার বউ কাসন্দি খেতে চাইছে যে। तोहफा ये ले 100 रुपया लेकर अभी तक नर्सिंग होम पर जा। যাচ্ছি বাবু, আর কি এখানে থাকি, আমার বউদের চিন্তায় মাথা রক্ত উঠে যাচ্ছে। আমার 5টা বউ এতক্ষণ কি করছে কে জানে। जय सियाराम, आजो तेरा दुनिया, ये दुनिया पर मैं हूँ एक मुसाफिर। ये मुसाफिर कभी ना भूलवे 1982 साल की माघी पूर्णिमा कथा। वही दिन के लिए मैं अभी तक जिंदा हूँ, और जिंदा हवाई जरूर मानते হবে। जय सियाराम, जय सियाराम। বেঁচে থাকবে থাকবে, তবে পৃথিবীতে নয়, সত্য নরকে। সেই নরকের পথে আমি ওদের টেনে নিয়ে যাব, ওদের রাজ্য আর রাজধানীর উপর বসে সম্রাট নীরর মতো বীণা বাজাবো আর তৃপ্তি হাসি হাসবো। না, হাসবো কেন? আজ তো শুধু আমার হাসির দিন। কিন্তু আমার জীবনে যে কান্নার দিন নেমে এসেছে বাবু। হোয়াট ডু ইউ মিন? আমার একমাত্র ছেলে আজ 7 দিন প্রচন্ড জ্বর। তাই তো ভেঙে পড়ার কি আছে? ডাক্তার দেখাও, ছেড়ে যাবে। বেশ, না বাবু পারবে না, এই 7 দিন ডাক্তার দেখিও তার জ্বর আমি একটু ঘুমাতে পারিনি বাবু। আজ মনে হচ্ছে আমার পাপেই আমার ছেলে। পাপ। হ্যাঁ বাবু, আপনাদের কথা মতো অনেক নিরীহ মানুষের মাথায় লাঠি মেরেছি, হয়তো সেই পাপে ভগবান আজ আমায় এই শাস্তি দিচ্ছে। না করুণা, ওসব তোর মনের ভুল। তুই অনর্থের চিন্তা করে। না বাবু, যেদিন থেকে প্রদীপ বাবুর মাথায় লাঠি মেরেছিলাম সেই দিন থেকেই আমার ছেলে। ড্যাম মিওর প্রদীপ। ওরে কালু, এই পৃথিবীতে পাপ পুণ্য ভগবান বলে কিছুই নেই, ওসব শুধু ভীরু পুরুষদের সেন্টিমেন্ট। তাই যতদিন পারিস দু হাত ধরে টাকা কামা আর মনের আনন্দে ফুর্তি করে যা। এই
টাকা। এই টাকা ছেলের চিকিৎসার জন্য বাড়িতে দিয়ে হোটেল রেলমোটে চলে আসবি। সেখানকার তাজা মাল 2 গ্লাস পেটে পড়লে দেখবি এই রঙিন পৃথিবীটা শুধু হাসি, গান আর আনন্দে পরিপূর্ণ। বাহ বারে ভদ্রলোক, আমার ছেলের জীবনের থেকে ওদের কাছে ফুর্তিটাই বড়। আর এদের কথাতেই আমি অনেক নিরীহ মানুষের মাথায় লাঠি মেরেছি। না না আর নয়, এইসব মুখোশধারী ভদ্রলোকেদের চিনে নেবার সময় এসে গেছে। ভাই সব, হ্যাঁ হ্যাঁ তোমাদেরকেই বলছি, তোমরা কেউ যেন আমার মতো ভুলের ফাঁদে পা দিও না। তোমরাও ছেড়ে দাও এইসব পাপ কাজ আর ছুঁড়ে ফেলে দাও এইসব পাপের টাকা। না না না, প্রদীপের মতো ছেলে আর কখনো মিথ্যে বলতে পারে না। হয়তো কোনো কাজে তাই যদি হয়, তাহলে এখানে 1 ঘন্টা অপেক্ষা করা সত্ত্বেও তার কি কোনো কাজ শেষ হয়নি? নাকি নাকি সত্যি আমার উপর রাগ করে? না শিখা দেবে, কারো উপর রাগ করা আমাদের সাজে না। তাছাড়া রাগ, অনুরাগ, মান, অভিমান এগুলো তো আমাদের জন্য নয়। তাহলে এত দেরি? ওই বস্তির একটা ছেলে কুয়োর জলে পড়ে গিয়েছিল, তাকে তুলতে গিয়ে। প্রদীপ, আসল কথা কি জানেন শিখা দেবী? বেকার বাউন্ডলে ছেলে আমরা, কাজ তো কিছু নেই, তাই ও কাজ করে সময়টুকু ব্যয় করতে হয়। এ প্রদীপ, কি কি দেখছেন অমন করে? তোমাকে দেখছি। তোমাকে? কি বলছেন? আজও কি আপনি ড্রিঙ্ক করে এসেছেন? হ্যাঁ হ্যাঁ প্রদীপ, আমি ড্রিঙ্ক করেছি। তোমার নাম, তোমার কাজ, তোমার নেশায় আমাকে পাগল করে দিয়েছে। তাই তো আজ আমি মাতাল। ছাড়ুন শিখা দেবী, প্রদীপ, আপনি আপনি কি আমাকে উপহাস করছেন? না প্রদীপ না। আমি গরিব বেকার বলে কি আপনার খেলার সামগ্রী নাকি? না 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 প্রদীপ না। তুমি তুমি বিশ্বাস করো প্রদীপ। করেছিলাম, বিশ্বাস করেছিলাম বলে আজ আপনার কথা রাখতে এখানে ছুটে এসেছিলাম। কিন্তু কিন্তু এখন বুঝলাম এখানে এসে ভুল করেছি। আপনি বিশ্বাসের অযোগ্যা। তোমার যোগ্য করে তুমি তুলে নাও আমাকে। আমি যোগ্য করে তুলে নাও। তুমি আমাকে যে শাস্তি দেবে আমি তা মাথা পেতে নেব। দাও, তুমি আমাকে শাস্তি দাও। তুমি আমাকে শাস্তি দাও। উঠুন শিখা দেবী, আপনার সুন্দর অভিনয়ে আমি মুগ্ধ। চলি, নমস্কার। কি বললে তুমি? হ্যাঁ, আমার নইলে অভিনয়? মাত্র কদিন আগেও আপনি। দানবী ছিলাম, তোমার জেরল কাটে ছোঁয়ায় আমি মানবী হয়েছি। সেই তোমার সৃষ্টি, সেই মানবীকে তুমি ফিরিয়ে দেবে। একটি বারের জন্য তুমি ফিরে তাকাবে না? তাকাবে না? শিখা দেবী, আপনি। না না না, আপনি নয়, আপনি নয়, বলো তুমি। তুমি? হ্যাঁ, শুধু তুমি। আর শিখা দেবী নয়, বলো শিখা। না না, এ হই না, তা হতে পারে না। কেন হতে পারে না বলো, কেন হতে পারে? তুমি কি পারবে না আমার অতীতকে মুছে দিয়ে, আমার সব অপরাধকে ক্ষমা করে দিয়ে আমাকে আপন করে নিতে? আমাকে আপন করে নিতে তুমি কিন্তু পারবে? কিন্তু কতদিন তোমার এই মোহ থাকবে শিখা? আমার এই পবিত্র ভালোবাসা তোমার যদি মোহ বলে মনে হয়, তাহলে তোমার সেদিনের সেই কথা কি তুমি সত্যি করে নাও। কি কথা? তুমি বলেছিলে আমার এই শূন্য স্মৃতি তুমি তোমার রক্তে রাঙিয়ে দেবে। তাহলে দাও তুমি সেই আমার শূন্য স্মৃতি তোমার পবিত্র ভালোবাসা দিয়ে তুমি আমার রাঙিয়ে দাও। বেশ, আমি তোমায় কথা দিলাম শিখা, যদি এই জীবনে কখনো সেই শুভ দিনের সূচনা করতে পারি, তাহলে তোমার এই শূন্য স্মৃতি রক্তে নয়, পবিত্র সিঁদুর দিয়ে তোমায় আমি চির আপন করে নেব। আর তোমার সুন্দর ও ধৈর্য গলে একে দেব ভালোবাসার পবিত্র চুম্বন চিহ্ন। প্রদীপ আর আমি সেদিন কি বলবো জানো গো? কি বলবো? কি? এ মনের আকাশে এ সোনার রোদ্দুরে ও সাথী এসো গো, ও সাথী এসো গো। এ মনের আকাশে এ সোনার রোদ্দুরে ও সাথী এসো গো, ও সাথী এসো গো।
কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, একজন তো হয় না কখনো, হাজার জনমে প্রেম সাধনা। এ মনের আকাশে এ সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, 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 ও সাথী এসো গো। নমস্কার। আপনারা নিশ্চয় শুনেছেন পাবলিকের মার কেওলা তোরা পার করেই আমার তুল কালাম ছবিটা মুক্ত পেল। এবার নার্সারিতে শুরু হাফ প্যান্ডে গুরু, আর ফুল প্যান্ডে মুক্তি পাচ্ছে মহাগুরু। এই তো এই মাত্র শুটিং সেরে ফিরছি, এক্ষুনি দাদা এসে সব খবর নেবে। ওই তো দাদা আসছে। দাদা, যুগ যুগ জিও দাদা। পাগলামো বন্ধ করে কাজের কথা বল। তাহলে বুঝি আমার শুটিং পাগলামুতেই পরিণত হলো। তাছাড়া আর কি, তোর এই মিথ্যাচার দেখে অডিয়েন্স কি মুচকি আসছে? তাই তাহলে পাবলিকের মার্কে কেওড়া তোলা পার হওয়ার আগে আমি সত্য কথাটা বলে ফেলি। মাননীয় অডিয়েন্স, আমি নামে মিঠুন, কিন্তু কাজের সিনেমায় হিরো নয়, ফুটপাত থেকে কুড়িয়ে আনা এক চাকর। তাই এতক্ষণে যে আপনাদের মিঠুনের কথা বলছে তা আজ নয়, কাল সকালে আপনাদের দেখিয়ে দেব, জ্যান্ত নয় ছবিতে। আচ্ছা মিঠুন, তোর এই বাঁদরামোটা কবে শেষ হবে বলতে পারিস? সারা জীবনও শেষ হবার তো কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না দাদা। কেন? কারণ কারণ আমাদের সকলের পূর্বপুরুষরা এককালে বাঁদর ছিল। আমরা এখন একটু দাঁত মেজে, চুল আঁচড়ে, হাফ প্যান্ট পরে, চোখে নাকে মুখে লিপস্টিক ঘষে মেকি সভ্য হওয়ার চেষ্টা করি, কিন্তু আমাদের প্রত্যেকের স্বভাব বাঁদরের চেয়েও খারাপ। কিন্তু এ সমাজে যা কেউ বলে না, তুই এগরত্তি ছেলে তা বলেই যাচ্ছিস। পাবলিকের মার কি তোর ভয় নেই? পাগল না মাথা খারাপ? পাবলিকে যদি গোঁচা মারলে তাদের চেতনা ফিরত, তাহলে এ দেশের রাজনৈতিক দাদারা তাদের সারে জাহাঁ সে আচ্ছা জনগণ সুসু না থাক বাচ্চা সাজিয়ে রাখতো না। তবে তা বেশি দিন পারবে না রে মিঠুন, কারণ এই একবিংশ শতাব্দীর মানুষ লেখাপড়া শিখিয়ে শিক্ষিত হয়ে মনে হচ্ছে তাদের আরো দুটো পা গজিয়েছে। তার মানে কি বলতে চাস তুই? আমি আর কি বলবো, আমি বললে এ সমাজের শিক্ষিত গণ্যমান্য ব্যক্তিরা শুনবে কেন? আমি নামে মিঠুন, কিন্তু কাজের সিনেমায় হিরো নই, ফুটপাত থেকে কুড়িয়ে আনার চাকর। তাহলে কে বলেছে এ কথা? বলেছে আজকে রিঙ্গ বিঙ্গ সমাজের জীবন দর্পণ। তোর মাথার মুন্ডু নিরক্ষরতা দূরীকরণ করে আমাদের দেশে গোড়ায় গোলদ দাদা। এদেশের ছেলেমেয়েরা শুধু লেখাপড়া শিখে চাকরির আশায় যাতে বৃদ্ধ বৃদ্ধ বাবা মাকে ঢেলে দিতে পারে এক অজানা ঠিকানায়, আর আত্মীয় পরিজনদের দায় অস্বীকার করে অন্যত্বে গড়ে তুলতে পারে হাম দো হামার দো নীতির একটা ছোট্ট সংসার। আর কেউ বা লেখাপড়া শিখে রাখে বরপণ্য বাড়ানোর জন্য। আর দেশের মেয়েরা যে এত লেখাপড়া শিখেছে তাদের 90% জনের চেষ্টা বিয়ের পিড়িতে বসা। শিক্ষার জাদুকাঠি চেতনার বন্ধ দ্বারে কেউ ধাক্কা মারে না দাদা। এই কোটি কোটি ভারতবাসী আজ অসলতার সরসিপুরে ছোটি পাঁচ বালিশ পায়ে দিয়ে ঘুমোচ্ছে, কিন্তু সেই ঘুম ভাঙানোর সাধ্য বর্তমান শিক্ষা ব্যবস্থায় নেই দাদা। মিঠুন, শুধু আমি নই রে, আমার সঙ্গে আজকের শিক্ষিত সমাজ সব গালে দিয়ে হাত দিয়ে ভাবছে তোর মতো ছেলের মুখে আজ একই ভাষা। এ ভাষা আমার নয় দাদা, আমার মুখ দিয়ে অন্য একজন বলাচ্ছেন। কে তিনি? কি তার পরিচয়? তিনি তিনি আমার মতো একজন ফুটপাতবাসী। তিনি হলেন নাট্যকার। না থাক, নাম বলা নিষেধ আছে, কাজের কথা বলো। হ্যাঁ বল, কারখানা সমস্ত বিষয়ে খোঁজ খবর নিয়েছিস? নিয়েছি। তাহলে বাবার অধপতন আর কারখানা দুর্নীতির জন্য দায়ী ম্যানেজার অলোক মজুমদার। তাহলে শয়তানটা শিখাকে অপমান করে ক্ষান্ত হয়নি, ওর শয়তানি থাবা এবার অনেক দূরে বাড়িয়েছে। এরপর আর কিছুদিন থাকলে আপনার ব্যবসায় যেটুকু ভালো আছে সেটুকু নরকে পরিণত হবে দাদা। কোথায় স্বর্গ কোথায় নরক
কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেই সুরাসুর। বাবা, ও তোমরা, আমার গুরুদেব দয়াল প্রভু শ্যামসুন্দর গোস্বামী বলেছেন। ওটা পরে শুনবো বাবা, তার আগে আমার কয়েকটা কথা। প্রাণ উজাড় করে বলো, কারণ বলা বা শোনা আমাদের সাংবিধানিক অধিকার। আপনি কি জানেন আমাদের ম্যানেজার আলোক মজুমদার? ভালো ছেলে, বড় ভালো ছেলে। আমার গুরুদেব দয়াল প্রভু শ্যামসুন্দর গোস্বামীর কাছে দীক্ষা নিয়ে আমার ব্যবসায় ম্যানেজারি করে। তাহলে ব্যবসাটা লাটে উঠতে বেশি সময় লাগবে না বাবা, কারণ ও একটা মাতাল, দিন দুপুরে ড্রিঙ্ক করে। করুক না, আমার গুরুদেব বলেছেন সমরস পান দোষের নয়, কারণ ওটা মায়ের পুজোয় লাগে, শুধু চরিত্রটা ঠিক থাকলেই হলো। একটা স্নামধন্য প্রতিষ্ঠানের ম্যানেজার পতিতা পল্লীতে সমাজের সেবা করে, সমাজের উপেক্ষিতা অবহেলিতাদের কাছে গিয়ে রাত কাটায়। তাছাড়া তাছাড়া যে পতিতা পল্লীর মাটি ছাড়া আমাদের মা দুর্গার পুজো হয় না, সেখানে রাত কাটালে দোষের কিছুই নেই বাবা, শুধু চরিত্রটা ঠিক থাকলেই হলো। কিন্তু বাবা, এইরকম একটা মাতাল চরিত্রহীন ব্যবসার পরিচালক হলে আমাদের ব্যবসা সুনাম যে অচিরে ধুলিসাৎ হয়ে যাবে। না, যাবে না। তাছাড়া বড় লোকের ছেলে একটু মদ খেলে বেপাড়ায় গিয়ে একে ওকে নিয়ে একটু ফুর্তি করলে সেটাই দোষের কিছুই নেই বাবা, শুধু চরিত্রটা ঠিক থাকলেই হলো। এরপরে চরিত্র বলে কিছু থাকবে বাবু? থাকে। আমার গুরুদেব দয়াল প্রভু শ্যামসুন্দর গোস্বামী বলেছেন পুরুষের চরিত্র হলো নৈবেদ্যের উপর। থাক, তুই ওসব বুঝবি না, কারণ কুকুর যেমন ঘেরতার মর্যাদা বুঝে না, ঠিক তেমনি ফুটপাতবাসী ছোট লোক কখনো ধনী অভিজাত্যের গর্ব বুঝবে না। যা যা যা, তুই তোর কাজ কর, যা। যাচ্ছি বাবু, তবে এটা মিথ্যা নয়, ফুটপাতবাসী গরিবরাও মানুষ, আর শিক্ষা দীক্ষা উজ্জ্বল প্রতিভা শুধু ধনী সাত মহলের অট্টালিকাতেই থাকে না। আর এর জন্য হয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আব্রাহাম লিঙ্কন হয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট, উইলিয়াম শেক্সপিয়ার হয়েছিলেন বিশ্ব পণ্ডিত জননায়ক। হ্যাঁ রে বিশ্বজিৎ, দেবী সরস্বতীর পোষ্য পুত্রটাকে কোথা থেকে আমদানি করলি? যেখান থেকে হোক না কেন, ওকে আঘাত দিয়ে কথা বলাটা আপনার ঠিক হয়নি বাবা। শুধু ওরই নয়, তোমারও কষ্টটা আমি বুঝি, কিন্তু তুই ছেলে হয়ে আমার কষ্টটা বুঝবার চেষ্টা করলি না। আপনার কষ্ট? হ্যাঁ হ্যাঁ, আমার কষ্ট। আমার একমাত্র মেয়ে আজ বিপদগামী, এসব জেনেও তুই আমার কাছে গোপন করেছিস বাবা। গোপন করার মতো কোনো অন্যায় কাজ আমার বোন করেনি বাবা, তার চলার পথ কোনোটা অমসৃণ নয়। সে প্যান্ট ছেড়ে শাড়ি পরছে, মদ ক্লাব পার্টি ছেড়ে কলেজ ফাঁকি দিয়ে পথের কুকুরের সাথে ঘুরে বেড়াচ্ছে, এরপরেও তুই বলতে চাস? সে ভারতের শাশ্বত নারীর কাজ করেছে বাবা, যা তার অনেক আগেই করা উচিত ছিল। তাই এখন থেকে সে আমার ছাত্র ছায়া হয়ে উঠবে, সীতা সাবিত্রী দময়ন্তী আদর্শবতী। আর আপনার মেকি অভিজাত্যের কবলে পড়ে তাকে আমি শ্রীদেবীর রানীর কাজল হতে দেব না, কিছুতেই না। গুরুদেব দয়াল প্রভু শ্যামসুন্দর গোস্বামী, তুমি বলে দাও এই অপরাধগুলোকে আমি কি করে বোঝাই যে আমি কোলের যুধিষ্ঠির, আমার চিরসঙ্গী পাপ ও ধর্ম আর শয়তানি, এদের উপর ভর করেই আজ আমি শূন্য থেকে পূর্ণ, ভিখারি থেকে সম্রাট, আর মানুষ থেকে সপ্ত নরকের শয়তান। আমি হাসতে হাসতে খুন করি, তাই আমার মেয়ের চলার পথের বিষাক্ত কাঁটাটাকে আমি দাঁত দিয়ে উপড়ে দেবো স্যার। শুধু একটিবার আপনি আদেশ দিন। তুমি চাকরিটা ছেড়ে দাও। স্যার কি বলছেন আপনি? ঠিকই বলছি, কারণ এমন একটা মহৎ কাজ করতে যার আদেশের প্রয়োজন হয়, আমার এখানে চাকরি পাওয়ার যোগ্যতা তার নেই। সেই যোগ্যতা আমি প্রমাণ দিয়ে বুঝিয়ে দেবো স্যার। আপনার মতো মালিকের উপযুক্ত ম্যানেজার আমি ছাড়া ভূমি ভারতে আর কেউ নেই। বেশ, তাহলে বলো ছেলেটির কোনো সন্ধান পেয়েছো? আপনার আদেশ পেয়েছি, আর ছেলেটিকে পাবো না তাই কি কখনো হয় স্যার? সে মঙ্গল গ্রহের বাসিন্দার হলেও আমার চোখের আড়ালে থাকতে পারবে না। কে সে? কোথায় থাকে? কি করে? তার এত বড় দুঃসাহস, সিংহের খাঁচায় হাত দিয়ে সিংহ শাবক ধরার চেষ্টা করছে। ছেলেটি আমাদের স্টিল প্ল্যান্টের সাধারণ শ্রমিক প্রদীপ রায়। তাই নাকি? তবে সেই বামনটাকে চাঁদ ধরিয়ে দাও। তাহলে কি কালুকে দিয়ে রাতে ওকে আজ? না 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 না, ও কি কথা, বোকা কোথাকার।
ভদ্রলোকের ছেলে পেটের দায়ে আমাদের কারখানায় সামান্য লেবারের কাজ করে তাকে খুন করতে তোমার বিবেক একটু বাঁধবে না? তুমি মানুষ না পাষাণ্ড? আমার গুরুদেব বলেছেন জীব হত্যা মহাপাপ। কিন্তু ওরা জীব নয় স্যার, আপনার মেয়েকে ফুসলে নিয়ে আপনার সমস্ত সম্পত্তি গ্রাস করার চেষ্টা করে সে তো একটা জীবন্ত শয়তান। হলেও সে তো একটা জীব। স্বামীজি বলেছেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তাই তুমিও স্বামীজির কথা মতো ঈশ্বরের সেবা করো। কিন্তু কিভাবে স্যার? সেটাও কি আমাকে বলে দিতে হবে? তুমি ওকে একটু আপন করে একটু ভালোবেসে আমার কারখানার ফার্নেসের গলন্ত লোহের মধ্যে ওর মাথাটাকে ঢুকিয়ে দাও। কি হলো? চমকে উঠলে কেন? শোনো, যা করার একটু ভালোবেসেই করবে। যেমন আমি চললাম, আমার গুরুদেবের চরণ বন্দনার সময় হয়ে গেছে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুবে পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। জীবন্ত শয়তান যুধিষ্ঠির দাশগুপ্ত, তুমি তোমার অন্নদাতাকে খুন করে যে সম্পত্তির পাহাড়ের উপর বসে আছো সেখান থেকে তোমায় আমি টেনে ছুঁড়ে ফেলে দেবই আবর্জনার স্তূপে। কারণ তোমারও রাজ্য আর রাজকন্যা শিখাকে আমার চাই। তাই পথের কাটা প্রদীপ রায়কে আগামী কল কারখানার জ্বলন্ত লোহের সঙ্গে সত্যি না, তোমাকে কাছে না পেলে আমি কোনোদিনই লাইফটাকে এভাবে এনজয় করতে পারতাম না। তাহলে মাঝে মাঝে তুমি ভুলে যাও কেন? বলো। ভুলে যাই তোমার কথা? তুমি আমায় হাসালে না। তোমাকে ভুলে যাও মানে তো এই পৃথিবীটাকে ভুলে যাও ডার্লিং। তাই বুঝি? হ্যাঁ তাই। তুমি কাছে থাকলে মনে হয় সারা পৃথিবীটা আমার পায়ের তলায় আছে। এই এই সুদীপ, শোনো না, আজকে যাই মিস্টার চৌধুরী পার্টিতে গিয়ে আমরা দুজনার একটু মিলেমিশে একাকার হয়ে যাই। না না না, আমি কোনো পার্টিতে যেতে রাজি নই। কেন বলো তো? পার্টিতে গেলে আমি যেন তোমায় হারিয়ে ফেলি, আর 5 জনের সঙ্গে এমন ভাবে মিশে যাও যে আমি তোমায় কাছেই পাই না। জেলাস হয় না, জেলাস হয় না। এনজয় আর সকলের এই উষ্ণতা যদি না নিই তাহলে অপার সুখ আনন্দ পাবে কোথায় বলো তো? না না না, আমি এভাবে তোমায় চাই না। তুমি আমার, শুধু আমারই থাকবে। তা হয় না ডিয়ার, তা হয় না। আমার এই ফুটন্ত যৌবন, এই মৌবন আর 5টা ভ্রমর যদি এসে না বসে তাহলে যে আমার এই যৌবন বিফলে যাবে যে। তাই বলে তুমি আমার স্ত্রী হয়ে নিজেকে সকলের কাছে বিলিয়ে দেবে? আহ সুদীপ, তুমি না বড্ড সেকেলে। তুমি ভুলে যাচ্ছ ডিয়ার, এই বর্তমান যুগে এই বিলি দেয়াকে বলে না, এই লাইফটাকে এনজয় করাটাই বলে, বুঝেছো? তুমি সত্যি তাদের নিয়ে এনজয় করো, আমি অফিসে যাচ্ছি। শোনো শোনো, কোথায় কোথাও যেতে হবে না, অফিসে তোমাকে যেতে হবে না। আমি না ড্যাডিকে বলে বারণ করে দিচ্ছি, আজ তুমি এখানেই থাকো। না না না, আজ আমার অফিসে যেতেই হবে, একটা জরুরি কাজ আছে। আরে কাজ করতে হবে না, কাজ করতে হবে। তুমি অফিসে যে কাজ করার কোনো দরকার নেই। কাজ করবে এখন এই হোটেল রেনবোতে নির্জন কক্ষে ঠোঁটে ঠোঁট মিলিয়ে আমরা দুজনা তোমারও এক নজরে না দেখিলে বন্ধু দুনিয়া আন্ধার হয়, তোমায় পাশে না পাইলে বন্ধু দম যেন মর যায়। ও বন্ধু তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। ও বন্ধু তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। এক নজরে না দেখিলে বন্ধু দুনিয়া আন্ধার হয়, তোমায় পাশে না পাইলে বন্ধু দম যেন মর যায়। তুমি কই কই রে, এ প্রাণ
সিনেমা হচ্ছে সিনেমা, একেবারে জমজমাট রঙিন দৃশ্য। হোয়াট ইজ কাউন্ডেল, তুই তুই এখানে কি করছিস? একজন আদর্শবান শিক্ষকের বাড়িতে এমন একটা সুন্দর দৃশ্য দেখার লোভ সামলাতে পারলাম না, তাই চুপি চুপি ঘরে ঢুকে এই দৃশ্যটা আমার ডায়েরিতে লিপিবদ্ধ করে নিলাম। আমি জানতে চাই তুই এ বাড়ি থেকে বেরিয়ে যাবি কিনা। যা বাবা, প্রবেশ করতে না করতেই পোস্তান, একবার মার সঙ্গে দেখা। হবে না, কারণ এটা ভদ্রলোকের বাড়ি, তাই এখানে সমাদর পাবে সভ্য শিক্ষিত ভদ্রলোক, কোন তোর মতো অসভ্য জানোয়ার নয়। আশা করি ভবিষ্যতে কথাগুলো মেনে রেখে চলবি, নইলে নইলে তোর কপালে অশেষ দুঃখ আছে। এখনো না। দুঃখ যাদের জীবন গড়া, তাদের আবার এ দুঃখ কিসের? যাক, মেজদার কথা শিরোধার্য করে আপাতত পোস্তানি করি, চলি বোধে। না ঠাকুরপো না, সুদীপ তোমাকে ফুলবাগানে দূরে ঠেলে দিলেও আমি তোমাকে কিছুতেই যেতে দেব না। তার মানে? মানে সুদীপ, তোমাকে পর ভাবলেও আমি কিন্তু তোমাকে একান্ত আপন বলেই মনে করি। বোধে হ্যাঁ, তুমি বিশ্বাস করো, যেদিন আমি তোমাকে প্রথম দেখেছিলাম সেদিন যে আমি তোমাকে মনে প্রাণে ভালোবেসেছিলাম। হ্যাঁ, আর রাত্রি হলে আমি সব সময় তোমাকে মনে হয় এমনি করে তুমি আমাকে কাছে জড়িয়ে ধরে বলছো, বৌদি, ছি ছি বৌদি ছি, ও কথা বলতে তোমার লজ্জা করলো না? এ তো নিজ তোমার মনোবৃত্তি, ও কথা আর দ্বিতীয়বার বলো না, কারণ তোমার মুখে ও কথা শুনলে সব মায়েরা যে কানে আঙুল দেবে, সন্তান তার স্বর্গাদপি গরিয়সী জননীকে মা বলে ডাকতে ভুলে যাবে। ঠাকুরপো। বৌদি, বৌদির অন্য এক পরিচয় হলো মা। সেই মা হয়ে আজ যে তুমি চারিত্রিক বৈশিষ্ট্য দেখালে, তাতে আগামী দিনে তোমারই গর্ভজাত সন্তান যদি তোমায় মা বলে না ডাকে, বৃদ্ধা বয়সে যদি তোমার মুখে অন্ন তুলে না দেয়, তাহলে তার অপরাধের বিচারের ভার আমি বর্তমানে শিক্ষিত উপস্থিতি জনগণের হাতে তুলে দিয়ে গেলাম, তুলে দিয়ে গেলাম, তুলে দিয়ে গেলাম। শালা খুদে লেখক, সতীপানা দেখাতেছিস, সতীপানা। আরে যাও যাও যাও, এই শব্দের মধু খেয়ে কত মানুষ রাস্তা ভুলে গেল, আর তোমাকে বশ করতে আমার দুদিনও সময় লাগবে না। প্রদীপ, এই প্রদীপ! কি হলো মেজো বৌদি, এত ডাকাডাকি করছো কেন? নইলে তোমার মতন ডুবানো ফুলের তো দেখা তো ভার, এরপরে তো দেখছি তুমি আবার চাকরি পেয়ে গেছো। উপহাস করছো বৌদি, লেবারের চাকরি কিন্তু মানুষই করে, গরু ছাগলে নয়। যাক, বলো বৌদি, কি কাজ করতে হবে? কেন, কাজ না থাকলে ডাকতে নেই বুঝি? তা কেন বৌদি, নিশ্চয় ডাকবে, কারণ বৌদি আর মায়ের মধ্যে তো কোনো তফাৎ নেই, তাই তো তোমাদের মধ্যেই আমি মাতৃসত্তা খুঁজে বেড়াই। প্রদীপ, আচ্ছা বৌদি, তোমার এই বেমানান পোশাক ছেড়ে তুমি কি শাড়ি পরতে পারো না? শাড়ির কথা বলছো? শাড়ি শাড়ি পরলে আমাকে যে বুড়ি লাগবে, আর তাছাড়া আমি, তোমার কি লাভ হবে বলো তো? আমি শাড়ি পরলে তোমার কি লাভ হবে? লাভ? হ্যাঁ, লাভ। বৌদি, তোমার সেই লক্ষ্মী প্রতিমা মূর্তির পদতলে বসে এই প্রদীপ সত্যিকারের মাটির প্রদীপ হয়ে জ্বলবে, পারবে না বৌদি সেই রূপ ধারণ করতে? না না, আমি পারবো না, আমি অসম্ভব, আমি ওসব অভিনয় কিচ্ছু করতে পারবো না। অভিনয় কেন করবে বৌদি? নারী জীবনের সার্থকতা তো মাতৃরূপে, তুমি তুমি আমার সেই জগৎ জননী মা হবে। মা? তোমার মা থাকতে তোমার আমার মা ডাকার কি শখ বলো তো? কেন এত মোহ হলো? আর নাকি এই মা ডাকের পেছনে কোনো মোহ আছে বলো তো? বৌদি, স্টিল প্ল্যান্টের চেয়ে চাকরি আমি করি, তাতে যে কোনো দিন আমি হারিয়ে যেতে পারি, তাই তাই আমি চাই আমার এক মায়ের কোলে আর এক মায়ের শান্তির আশ্রয়। ঠাকুরপো, এ তুমি কি বলছো ঠাকুরপো? আমার কল্পনার তুলিতে আঁকা এক স্বপ্নের কথা বলছি বৌদি, যে স্বপ্নে আমি দেখেছি তুমি হয়েছ সর্বংশ ধরিত্রী,
আর তোমার শীতল কল হয়েছে এই সমাজ সংসারে উপেক্ষিত আমার বাবা মায়ের শেষ ঠিকানা। ঠাকুরপো, ঠাকুর, না 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 না, আমি পারবো না, আমি কিছুতেই পারবো না। কেন পারবে না বৌদি? শুনেছি মেয়েরা মায়ের গুণ নিয়ে পৃথিবীতে জন্মায়, তাহলে তাহলে তুমিও নিশ্চয় তার ব্যতিক্রম নও। ঠাকুরপো, এ আমি মনে করে দেখো তোমার জন্মদাত্রী মায়ের কথা। তোমার বাবার উপেক্ষা সত্ত্বেও তোমার মা তোমাদের ভাই বোনকে তার মাতৃ স্নেহের আঁচলে লুকিয়ে রেখে আজ তোমাদের সঠিক ঠিকানা প্রদান করেছেন। ঠিক তেমনি ভাবে এই সংসারের ঝড়ঝঞ্ঝার হাত থেকে আমার বৃদ্ধ বৃদ্ধ বাবা মাকে না 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 না, হে নির্দর তালের মুক্ত হয়ে যা নৃত্য করা স্বভাব, যা ড্রিঙ্ক করে এনজয় করা স্বভাব, সে কখনো হতে পারে না ঠাকুরপো, সে কখনো হতে পারে না। হ্যাঁ, আমি তোমার পায়ে ধরে অনুরোধ করছি বৌদি, যদি পারো। না, তোমার এই ভক্তির পুষ্পাঞ্জলি দেবীর আসন টললেও আমার মতন দানবী কখনো টলবে না। আর মায়ের আশীর্বাদ শিক্ষা নিয়ে এই দেবী থেকে যখন আমি দানবী হয়েছি, তখন আমার এই প্রথম কথা ছিল এনজয়, আর শেষ কথা হবে এনজয়। আমার কল্পনার কল্পতরু আমাকে বীজ ফল দান করলো, তাহলে তাহলে আমি বীজ বৃক্ষের কাছে নক্ষ বলের আশা করি কি করে? হে ঈশ্বর, তুমি বলে দাও এরপর কি হবে আমার বাবা মায়ের শেষ ঠিকানা। তোর মতো সুসুখ্যাতের শুনে গাছতলায় হবে এ যুগের হতভাগ্য বাবা মায়ের শেষ ঠিকানা। বাবা, এ তুই কি করেছিস বাবা? আমার সন্তান হয়ে এমএ পাস করে একটা সামান্য শ্রমিকের চাকরি। আপনিই তো বলেন বাবা, কোনো কাজই ছোট নয়। তাই তুই আমার সন্তান হয়ে দুঃখ করবেন না বাবা, দুঃখ করবেন না। আপনি তো বলেন যে উঁচুতে উঠতে গেলে প্রথমে নিচের সিঁড়িটাকে ব্যবহার করতে হয়। আমার এই শিক্ষার জালে আমাকে বন্দি করে তুই কোথায় হারিয়ে যাচ্ছিস বাবা? না না বাবা, আপনার শিক্ষার আলোকে আলোকিত এই প্রদীপ এত সহজে নিভে যাবে না বাবা, যেতে পারে না। এই বুঝি স্টিল প্ল্যান্টের চাকরিটা নিয়েছিস? আরে হতভাগা, বাবা মাকে যদি তোর এতই কাদা বাড়িচ্ছে, তাহলে মা গো, সংসার কারাগারে বন্দি মানুষের দায়িত্ব অনেক, তার কোনটাই তো আমি পালন করতে পারিনি মা। তাই একবার শেষ চেষ্টা করে দেখি যে বিন্দু দিয়ে সিন্দুর কোনো উপকার করতে পারি কিনা। তাই বলে এভাবে নিজেকে শেষ করে? না না বাবা, আপনার শিক্ষার সত্যের প্রদীপ আপনাদের পদতলে আগেও জ্বলেছে, আর ভবিষ্যতেও জ্বলবে। এই জটিল সংসারের কুটিল মানুষের স্বার্থ, লোভ আর হিংসার ফুৎকারে সে নিভে যাবে না বাবা, যেতে পারে না বাবা। তুমি রত্নগর্ভ, তাই দধিজির আত্মত্যাগের আদর্শ নিয়ে যে সন্তান তোমার গর্ভে জন্মগ্রহণ করেছি, চোখের জলে ফেলে তার চলার পথকে পিছন করে দিও না। কেমন করে আমি চুপ করে থাকবো বলতে পারো? ওগো, আমার এই সত্যের প্রদীপ নিজের জীবন বাজি রেখে আমাদের উদ্ধার কার্যে ব্রতী হয়েছে করুণা। ঈশ্বরের কাছে কামনা করো করুণা, তার স্বপ্ন যেন সার্থক হই। আচ্ছা, আপনাদের স্বপ্ন সার্থক হতে আর কি কি বাকি আছে আপনারা বলতে পারেন? দুটো ধর্মের শাড়িতে চাকরি পেয়েছে, আর কি চান আপনারা? তুমি যে বলতে চাও একটু কষ্ট করে বলো তো বৌমা। না বোঝার মতো কচি খুকি আপনি নন মা।
বলছি অনেক দিন তো বড় ছেলের ঘাড়ে বসে বসে খেলেন, বৌমা, এবার এবার দয়া করে একটু মেজ আর ছোট ছেলের উপর ভর করুন, নইলে আমাদেরও তো একটা ভবিষ্যৎ আছে। আমরাই বা তাহলে যাই কোথায় বৌমা? তোমরাই তো আমাদের ভবিষ্যৎ। শুনুন, একদম নেকামো করবেন না মা, একদম নেকামো করবেন না, বুঝেছেন? আপনাদের দুটো ছেলে নিজেদের ভবিষ্যৎ গোছাবে, আর এক ছেলে সারা জীবন ধরে আপনাদের ভূতের বেগার বা খাটবে কেন? শুনে ঠিকই বলেছো বৌমা, ঠিকই বলেছো। তুমি বলে দাও এখন আমাদের কি করা এই যে উচিত? শুনুন, এর মধ্যে আবার আপনারা আমাকে জড়াচ্ছেন কেন? শুনুন, আপনাদের বড় ছেলেকে বলে দেবেন আজই যেন সে পৃথক হয়ে যায়। আমাদের এমন সাজানোর উচ্ছন্নে যাক, উচ্ছন্নে যাক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। শুনুন শুনুন, বলে দিচ্ছি, আপনাদের দুজন স্পষ্ট কথা বলে দিচ্ছি, আজ থেকে আপনারা যদি আপনাদের বড় ছেলেকে পৃথক করে না দেন, তাহলে আপনারা আপনাদের 3 ছেলের মরা মুখ দেখবেন। হ্যাঁ, আরেকটা কথা শুনে রাখুন, ওইসব মায়াকার নাই, এই মুক্তি রায়কে কিন্তু ভোলানো যাবে না। তাই শুনে রাখুন, আজ থেকে যদি আপনারা আপনাদের ওই বড় ছেলের রোজগারের খাবার খান, তাহলে জানবেন সেটা আপনাদের ওই ছোট ছেলে প্রদীপের মাথা চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন, চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন। ও ভগবান, এ কথা শুনে নাকি মৃত্যু দিলে না কেন? মৃত্যু দাও ঠাকুর, মৃত্যু দাও। চুপ করো। যে সন্তান তোমার গর্ভে জন্মগ্রহণ করেছে, চোখের জল ফেলে তার চলার পথকে পিছন করে দিও না। বেদনা করো না, এই সংসার আমাদের কন্যা হয়েছে, এখনই এত ভেঙে পড়লে আমাদের সংসারে আমি যা সহ্য করতে পারছি না গো, আমি যা সহ্য করতে পারছি না। ও কথা বললে তো চলতে না করুণা, আমরাই যে সংসারের রথের চাকা, তাই এই সংসারের সমস্ত ভার তো আমাদের উপরেই পড়বে। মা, ও মা, এই যে মা, আমাকে ভাত দেবে, চলো। কি হলো, কথা বলছো না কেন? চলো না মানে আমার শরীরটা আজ খুব একটা ভালো নেই বাবা, তুই বরং বৌমাকে। ঠিক আছে বলছি, তার আগে তুমি এই ফলগুলি তুলে রাখো। না না বাবা, না না, তার চেয়ে তুই বরং ওই ফলগুলো বড় বৌমাকে তুলে রাখতে বলিস। কিন্তু মা, এতদিন তো তুমি সমস্ত জিনিস গুছিয়ে তুলে রেখেছো, সকলকে ভাগ করে খেতে দিয়েছো, তাহলে আজ হঠাৎ? ওরে জয়, চিরদিন কারো দিন সমান যায় না যায়। তা জানি, কিন্তু আজ হঠাৎ কোন সুনামির তাণ্ডব বয়ে গেল যে এ সংসারের চিরাচরিত নিয়মগুলো বদলে গেল। তুই কথাটাকে অভাবে নিচ্ছিস কেন জয়? তোর মায়ের বয়স হয়েছে, তাই সব জিনিসটা খেয়াল রাখা সম্ভব নয়। থামলে কেন বাবা? বলে যাও, কুটিল সংসারের রথের দেবতা টুটো জগন্নাথ হয়ে কথাগুলো শুনতে আমার বেশ ভালোই লাগছে। শোনো বাবা, বৌমাকেও তো এই সংসারের সবকিছু দায়িত্ব ভাগ করে দিতে হবে, যেহেতু এই সংসারের বড় বউ। তাই আমার পবিত্র কর্তব্য এগুলো তার হাতে তুলে দেওয়া উচিত। যত সহজে আপনি আমাকে বুঝিয়ে দিলেন, ব্যাপারটা যে যত সহজ নয় বাবা, সেটা বোঝার মতো আমার বয়স হয়েছে। কি বলছিস তুই? তুমি সত্যি করে বলো তো মা, প্রকৃত ঘটনাটা কি? তোমার বৌমা কি? না না জয়, না, বৌমা কিছু বলেনি, তবে তোর বাবা বলছিল। বাবা? বাবা আপনি? হ্যাঁ জয়,
বাস্তব বড় নির্মম নিষ্ঠুর। সেই নির্মম বাস্তবের মুখোমুখি আমি তোকে দাঁড়িয়ে আদেশ দিচ্ছি, আজ এই মুহূর্তে থেকে তুই আমাদের সংসারের কেউ নও, তুই পৃথক, তুই আলাদা। না বাবা না, এ আদেশ আপনি আমায় করবেন না। আমি জীবনে কোনোদিন আপনার কথার অবাধ্য হইনি। আজ বলছি আপনার এই আদেশ আমি পালন করতে পারবো না মা, পালন করতে পারবো না। ওরে জয়, তুই যদি এই প্রভাত রায়ের শিক্ষায় শিক্ষিত ছেলে হয়ে থাকিস না বাবা, তাহলে আজ থেকে বৌমাকে নিয়ে আলাদা থাকবি, আমাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবি না। না বাবা, অন্যথা আমি জানবো তুই আমার ছেলে নও, তুই আমার ছেলে নও। বাবা, বাবা, মা, মা গো, বাবা কি বলে গেল? আমি এ সংসার থেকে আলাদা থাকবো, তোমাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক রাখা চলবে না। না মা না, আমি তো পারবো না মা, আমি তো পারবো না। তুমি বাবাকে বুঝিয়ে বলো না মা, তুমি বাবাকে বুঝিয়ে বলো না। আমি পারি না জয়, তোর বাবার কথার উপরে কথা বলার দুঃসাহস আমার নেই। এই বললেই তো চলবে না মা, বলতে তোমাকে হবে। কেন? কেন আমি কি তোমার ছেলে নই? তোমার সাহস আপ্লুত করে আমাকে মানুষ করতে তোমার কি কোনো কষ্ট হয়নি? তোমার কি কোনো কষ্ট হয়নি? চুপ কর জয়, তুই চুপ। আজ বক্ষ বিদীর্ণ করে আমায় যদি আলাদাই করে দেবে, তাহলে ছোটবেলায় তোমাকে মা বলে ডেকে ওঠার আগে তুমি আমার গলা টিপে শেষ করে দাওনি কেন মা? শেষ করে দাওনি। আমি তোমার পায়ে ধরে অনুরোধ করছি মা, বাবাকে তুমি আদেশ ফিরিয়ে নিতে বলো, তুমি ফিরিয়ে নিতে বলো। তোর বাবার কথার উপরে কথা বলার দুঃসাহস আমার নেই। আমি বড় অসহায় জয়, আমি বড় নয়নের যমুনায়, নয়নের যমুনায়। চুপ কর জয়। খেলা ঘর মোর ভেসে গেল হায়, নয়নের যমুনা, নয়নের যমুনা। বাসি কেন তবু নাম ধরে ডাকে, বাসি কেন তবু নাম ধরে ডাকে, আজ মোর আগিনায়, নয়নের যমুনায়। খেলা ঘর মোর ভেসে গেল হায়, নয়নের যমুনা।
মালতীর মালা খানি গেলে গেলে অভিমানী, মালতীর মালা খানি গেলে গেলে অভিমানী, আশার মুকুল দেখা, আশার মুকুল দেখা রঙে ঝরিয়া যায়, নয়নের যমুনা খেলা ঘর মোর ভেসে গেল হায়, নয়নের যমুনা বাঁশি কেন তবু প্রাণ জোরে ডাকে, বাঁশি কেন তবু প্রাণ জোরে ডাকে, আজ মোর আগি নয়নের যমুনা খেলা ঘর মোর ভেসে গেল হায়, নয়নের যমুনা যমুনা নয়নের তুমি আমার অবস্থাটা ঠিক চিন্তা অনুভব করতে পারছো না শিখা? পারছি, তাই আমার ইচ্ছা আমি আর তোমাকে ওই ওই খেলা ঘরের খেলনা হয়ে থাকতে দেব না প্রদীপ। আমি সেখান থেকে তোমাকে টেনে তুলবই প্রদীপ, টেনে তুলবো। তাতে তুমি দুঃখের সাগরের অতল তলে নিমজ্জিত হয়ে ব্যর্থতার নোনা জলে হাবুডুবু খাবে, কিন্তু সফলতার মুক্তবাহী ঝিনুক তুলে আনতে পারবে না শিখা। আমি বুঝতে পারছি না তুমি এমন ভাবে ভেঙে পড়ছো কেন? কারণ বাস্তবতার শক্ত মাটিতে পা রেখে চলতে চায় বলে। তাই তাই আমার অনুরোধ, তুমি আমার অবস্থাটা একবার অনুভব করে দেখো। আমি অনেক অনুভব করে দেখেছি প্রদীপ, দেখেছি, আমি দেখে শুনে তাই আমি এতটা দূর এগিয়ে এসেছি। ঠিক যত দূর এগিয়ে এসেছো তার চেয়েও বেশি দূর পিছিয়ে যাও শিখা, কারণ কারণ এ পথ বড়ই বন্ধু, বড়ই দুর্গম। যতই দুর্গম হোক, যতই বন্ধুক হোক, নিজের মনের সঙ্গে সংগ্রাম করে যখন আমি এত দূর এগিয়ে এসেছি, তখন সেখান থেকে আর ফেরা সম্ভব হবে না প্রদীপ, ফেরা সম্ভব হবে না। তুমি কি জানো না শিখা, আমি তোমাদেরই কারখানার একজন শ্রমিক মাত্র। তাতে কি হয়েছে? আমি তো চাকরিজীবী কিংবা ধনীর ছেলে চাই না গো, চাই না। আমি তো চাই একজন মনের মতো মানুষ গো, মনের মতো মানুষ। তুমি কি জানো না শিখা, আমার এক মাসের বেতন নিয়ে তোমার এক জোড়া জুতো কেনা যাবে না। বেশ, আজ থেকে না হয় আমি জুতো পরাই ছেড়ে দিল। আমি বুঝতে পারছি না শিখা, তোমার জীবনের সুখ সমৃদ্ধি পূর্ণতাকে ত্যাগ করে তুমি আমার মতো এক নিশ্চরিত সর্বহারা মানুষের কাছে কি পাবে? আমি আমি যে কি পাবো সে তুমি বুঝতে পারছো না। তা আমি শুধু জানি। কি কি জানো তুমি? আমি শুধু জানি আমি তোমাকে ভালোবাসি, আর তোমার কানে কানে আমি কি বলতে চাই জানি, কি বলতে চাই জানো? বলো। ওই শোনো পাখিও বলছে কথা, একই কথা বলছে সে বারে বার, এই তো এসেছে দিন ভালোবাসিবার, এই তো এসেছে দিন ভালোবাসিবার। ওই শোনো পাখিও বলছে কথা, একই কথা বলছে সে বারে বার, এই তো এসেছে দিন ভালোবাসিবার, এই তো এসেছে দিন ভালোবাসিবার।
দিবা। আজ আমি মুক্ত কণ্ঠে মেনে নিলাম শিখা, তুমি সত্যি প্রদীপের শিখা। তাহলে সেই প্রদীপের শিখা হয়ে জ্বলবার সেই অধিকারটুকু তুমি আমাকে দাও গো, দাও। দিলাম, কিন্তু তুমি আমি আমি আমার হৃদয়ে সেই অধিকার গেঁথে নিলাম গো, গেঁথে নিলাম। কি ব্যাপার, হঠাৎ প্রণাম কেন? আমার হৃদয় মন্দিরের দেবতাকে আজ আমি প্রথম প্রণাম করলাম। আমি তাহলে কারখানায় যাচ্ছি, তুমি কলেজে যাও। এই এই শোনো শোনো, যাই বলতে নেই, বলো বলো আসি, বলো আসি। ঠিক আছে প্রিয়া, ঠিক আছে, তাহলে আসি। প্রদীপ প্রদীপ প্রদীপ, তুমি স্বর্গসুখের ঐশ্বর্যের কথা বলছিলে না, কিন্তু তোমার পবিত্র ভালোবাসায় যে স্বর্গসুখ আছে তার তুলনায় এই পৃথিবীতে কোনো কিছু হয় না। তাই তাই এই মুহূর্তে আমার মনটা ওই পাখির মতো ডানা মেলে কি বলতে চাইছে জানো? কোথায় উড়ে যাবে ভাবছিস, কলেজে না অন্য কোথাও? দাদা দাদা তুমি কিরে মুখ পুড়ি মাথা নিচু করলি যে, তবে কিছু অন্যায় কাজ করে ফেলেছিস নাকি? মানে মানে কি হলো, ঢোক গিলছিস কেন? এই মডার্ন যুগের মেয়েরা অন্যায় করে আর বড়দের সামনে মাথা নিচু করে না, আর ঢোক গিলতেও ভুলে গেছে যে আর। দাদা আমি তো মডার্ন নই, আমি তো তোমার বোন দাদা। তাহলে বেলা 10টায় তুই কলেজ না গিয়ে এই পার্কে কি করছিস রে? কলেজ করছে গো দাদা, দিদিমণি আজকাল পার্কেই কলেজ করে। তার মানে? মানেটা বোঝাবার আমি কে? আমি নামে মিঠুন, কিন্তু কাজের সিনেমা হিরো নয়, ফুটপাত থেকে কুড়িয়ানার চাকর। মিঠুন? মানেটা বোঝানোর মাস্টার মশাই এই মাত্রই চলে গেলেন। মিঠুন মিঠুন, আমি কিন্তু ভীষণ রেগে যাচ্ছি মিঠুন, ভীষণ রেগে যাচ্ছে। রেগে গেলেও কিছু করার নেই দিদিমণি, বর্তমান টিভি রেডিও খবরের কাগজের দৌলতে তোমার এই পার্কে চলা কথা সবাই জেনে গেছে। ও আচ্ছা, তাহলে আমার পিছনে সিআইডি ছাড়া হয়েছে। আচ্ছা বাড়ি চলো, তারপর দেখাচ্ছি মজা। দাদা আমি কিন্তু কলেজে চললাম, আসছি দাদা আসছি। ওরে পাগলি, তোর এই দাদার সাপোর্ট না থাকলে তোর সাধ্য কি যে যুধিষ্ঠির গুপ্তর মেয়ে হয়ে তুই এত দূর এগিয়ে যাস? এরপর এগিয়ে না গিয়ে হয়তো আবার ওদের পিছে ফিরিয়ে আসতেই হবে দাদা। তোর এ কথা মনে হওয়ার কারণ? কারণ ম্যানেজারের দৃষ্টি পড়েছে দিদির দিকে, তাই সেদিন যখন ম্যানেজার বাবুর সঙ্গে প্রদীপদের নামে আলোচনা করছিল তখন আমি সব শুনেছি। তাহলে আগে তুই আমাকে বলিসনি কেন? বলার ফুরসত পেলাম কই? তোর কি মনে হয় বাবা ওই ম্যানেজারের কথা বেদ বাক্য বলে মেনে নেবেন, কারণ বাবু এখন ম্যানেজারের হাতের পুতুল, সে যেমন নাচাবে বাবু তেমন নাচবে। তাহলে ওদের দুজনের কবল থেকে প্রদীপ আর শিখাকে বাঁচানোর উপায়? আপাতত আমার মাইন্ডে নেই, তবে খুঁজে দেখতে হবে। ঠিক আছে শোন, তোকে বাড়ির কোনো কিছু কাজ করতে হবে না, তুই শুধু ওদের দুজনের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখবি। কোনো কারণে ওদের দুজনের গায়ে এতটুকু আমি কাটার আঁচল লাগাতে দেবো না দাদা, আমার জীবন দিয়ে ওদের আমি বোমের মতো ঘিরে রাখবো। অন্যায় পাপ আর অধর্মকে বাবাকে আজ গ্রাস করে নিয়েছে, তাই ওদের কবল থেকে বাবাকে উদ্ধার করার মতো কোনো পথ আমার জানা নেই। সর্বশেষ পন্থা অবলম্বন করতে গেলে ভুলে যেতে হবে সেই মহামানবের বাণী, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই পরম তব, পিতরি পিতিম পুণ্যে পিয়ন্তে সর্বদেবতা। কিন্তু তা কি করে সম্ভব? ওগো বর্তমান যুগে শিক্ষিত বিজ্ঞ মানুষ, আপনারা বলুন, পিতার অন্যায় মূলচ্ছেদ করতে পুত্র হিসাবে আমার করণীয় কি? কি কি বলছে আজকের সমাজ সংসার? আমি অপরাধী? স্বার্থন্বেষী কুটিল মেয়ে মানুষের পাল্লায় পড়লে অন্যায় অধর্ম অপরাধ বোধগুলো তো সঙ্গী করতেই হবে। এই দেখুন তাদেরকে সঙ্গী করে আমি আত্মসুখের জন্য বাজার করতে চলেছি। ছি 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 ছি, মনে হলে এই ব্যাগটাকে ছুঁড়ে মাটিতে ফেলে দিয়ে ওই পাষাণ ভগবানকে জিজ্ঞাসা করি, হে ঈশ্বর,
এই নারী জাতিটাকে তুমি কোন উপাদানে তৈরি করেছো? সঠিক উপাদানই তৈরি করেছে বর্দা, কারণ ঈশ্বর যা করেন সব মানুষেরই মঙ্গলের জন্যই। মিথ্যা মিথ্যা মিথ্যা, তোমার এই ধারণা সম্পূর্ণ ভুল। না, মিথ্যে নয়। নারী শুধু বড় বৌদি একাই নয় বর্দা, মাও তো নারী। তাহলে কি তাকেও ঈশ্বর? না পবিত্র না, মায়ের উপমা শুধুই মা। তাহলে এটা তো মিথ্যে নয় বর্দা, যে না মায়ে দুর্গা, মায়ে কালী, মা মহিষী। ভুল শুধু আমাদের, যে আমরা তাদের সঠিক পথে চালনা করতে পারি না। তাহলে এটাই বুঝবো, আমার অক্ষমতার জন্যই এই সোনার সংসারটা শ্মশান হয়ে গেল রে। না বর্দা না, সংসার কখনো কারো জন্য কিভাবে ভাঙে তা কেউ বলতে পারে না। একটা অদৃশ্য লোভ আর স্বার্থপরতার কালো হাত প্রতিটি সংসারকে টুকরো টুকরো করে দিচ্ছে, সামান্য আত্মসুখ কেড়ে দিচ্ছে এই সমাজ সংসারের শান্তির বাতাবরণ। এই পৃথক সংসারের জ্বালা আমি আর সহ্য করতে পারছি না পবিত্র। কিন্তু ভবিষ্যৎকে তো মেনে নিতেই হবে বর্দা। এ হলো ঈশ্বরের অদৃশ্য হাতের খেলা, নইলে একজন গণমান্য শিক্ষকের আজ ওই অবস্থা হবে কেন? জানি না মাস্টার মশাইয়ের মতো মানুষের এই সমাজ সংসারের বুকে শেষ ঠিকানা কোথায়? শেষ ঠিকানা কোথায়? সেই শেষ ঠিকানা দেখার আগে আমার যেন মৃত্যু হয় ঠাকুর। যে বাবা মা আমাদের মানুষ করতে তাদের সর্বস্ব দান করলো, তাদের পায়ে একটি বার হাত রাখার আমার অধিকার নেই। এইভাবে বাঁচার চেয়ে মৃত্যু অনেক ভালো, মৃত্যু অনেক ভালো। কে বাবা মরতে চাইছো? মরবে কেন? শোনোনি কবির ভাষা? মরতে চাই না আমি, সুন্দর ভুবনে মানবের মাঝে বাঁচিবারে চাই। কে আপনি? এই সকালবেলায় মদ খেয়েছেন কেন? মদ খাওয়া আবার সকাল বিকাল নাকি বাদার? আমি সালা মাল্টি মিলিয়নার বীরেশ্বর মিত্রের ছেলে অর্পণ মিত্র। আমি বীরেশ্বর মিত্রের ছেলে? তার মানে তুমি ডোনার দাদা? ইয়েস, she is my sister but now is my সুদীপ রায়ের wife. But who are you? আমি সুদীপ রায়ের বর্দা, জয়দীপ রায়। I am so sorry বর্দা, কিছু মনে করবেন না, সকালবেলায় ভুল করে ফেলেছি। तू सालार जिंदगीटाই তো ভুল আছে। तू कम करबी কি করে? আপনি बहुत शर्म की बात बाबूजी, যে ও শালা আমার কারবারের পার্টনার আছে। সম্মানে আঘাত দিয়ে কথা বলবেন না কাকা বাবু, কারণ উনি আমার ভগ্নিপতির বড় দাদা। নমস্তে বাবুজি, কুটি পর সব খুশখবরি আছে তো? সিংজি, এই সংসার রণাঙ্গনে সবাই ভালো থাকবে সেই দিন, যেদিন এই পৃথিবী থেকে স্বার্থ, লোভ আর হিংসা বিলুপ্ত হবে। কিন্তু 7 মন তেলা পড়বে না, আর রাধাও নাচবে না। চলি সিংজি, নমস্কার। নমস্কার নমস্কার। আপনি আমার আত্মীয়ের কাছে আমাকে মাতাল বললেন। তুই শালা সকাল বেলায় দাড়ি দিয়েছিস, তোকে মাতাল বলবে না তো ভদ্র লোক বলবে। জয় সিয়ারাম। ও কথা বাদ দিয়ে কাজের কথা বলুন কাকা বাবু। কাম কাম তো বহুত আছে রে বেটা। वही काम के लिए तो तुके আমি কারবারের পার্টনার বানায়া। তুই ব্লাড, লেকিন कोई কাজের না আছে। বেশ বলুন, আমি আপনার যে কোনো কাজ লড়িয়ে করব। পারবি, तू পারবি वही 1982 साल की माघी पूर्णिमार शेष फैसला करते? পারবো, নিশ্চয় পারবো। 1982 সাল মে মাঘী পূর্ণিমার দিনে কি ঘটেছিল? বলবে, ঠিক সময় তোকে জরুর বলবে বেটা। তো
आगाही तो के एकता छोटा काम करके दिखाती हो। বেশ বলুন কিসে কাজ? আগামী সোমবার তুই যাবি যুধিষ্ঠির দাস গুপ্তের অফিস পোস্ট। ওই শালা আমার 6 লাখ রুপিয়ার হিসাব গড়বড় করে দিয়েছে। वही রুপিয়া তোকে এনি হাউ আদায় করে আনতে হবে। ও টাকার জন্য আপনি চিন্তা করবেন না, মনে করুন ও টাকা আপনার কাছে জমা পড়ে গেছে। আপনি বলুন 1982 সালে। बोलबे ठीक समय के लिए तो जरूर बोलबे बेटा। बाहे दिन का फैसला के लिए मैं अभी तक जिंदा हूँ। ये सदौल सिंह कोई शांति का दूत नहीं। कान खड़ा करके सुन बेटा, वही दिन में जरूर चाहिए। खून का बदला खून। हा 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 हा। जय श्री राम, जय श्री राम, जय श्री राम। কোন? না 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 না, আমার গুরুদেব বলেছেন বাবা যুধিষ্ঠির ক্ষমাই হলো পরম ধর্ম, হিংসা পরিহার করে চলবি, কোন কার্য উদ্ধার করতে যেন রক্তপাত ঘটাস নে বাবা। তাই আমি আমার গুরুদেবের কাছে দীক্ষা নেওয়ার পর থেকে খুন করা ছেড়ে দিয়েছি। এখন আমার ওই মূর্খ কর্মচারীর দল ভুলবশত দু একটা খুন করে ফেলে, নইলে আমি থাকতে রক্তপাত নইব চ। আমার গুরুদেব দয়াল প্রভু শ্যাম সুন্দর গোস্বামীর আদেশে জানোয়ারটাকে একেবারে শেষ করে দেওয়া হয়েছে স্যার। হাই 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 হাই, এ কি করেছিস তোরা? ভদ্রলোকের এমন একটা ভালো ছেলেকে তোরা মরতে দিলি কেন রে? বামুন হয়ে চাঁদ ধরতে গিয়েছিল, তাই ওর নিয়তির চুলের মুঠি ধরে টেনে নিয়েছি স্যার। তাই নাকি? তা কি করে মরলো রে? আর বলবেন না স্যার, ফার্নেসে গলন্ত লোহার মধ্যে মাথাটা ঢুকে পড়েছিল বুঝি? বাহ, বেশ দার্শনিক ব্যাপার তো। তার কেউ দেখেনি তো? না স্যার, সেখানে আমাদের আজাদ বাহিনী ছাড়া আর কেউ ছিল না। তবে আবার তবে কিসে? ডেড বডিটা এখানে নিয়ে আসার সময় দারোয়ান কালু সর্দার দেখে ফেলেছে। কালু সর্দার? তার ডিউটি তো বাড়িতে, সে কারখানায় কি করছিল? সেটা তো আমিও বুঝতে পারছি না স্যার। অনুসন্ধান করো, কারণ কালু সর্দার যদি কোনোদিন বেঈমানির চেষ্টা করে না বাবু, এই কালু সর্দার গরিব ছোট লোক হতে পারে, সে কিন্তু বেঈমান নয়। তাই আজকের এই ঘটনার কথা আমার কাছ থেকে অন্য কারো কানে পৌঁছবে না। তাহলে তুই এক কাজ কর, এই ডেড বডিটাকে বস্তায় ভরে ট্যাক্সিতে করে আজ রাত্রে গঙ্গার জলে ফেলে দিয়ে আয়। না বাবু, এ কাজ আমি করতে পারবো না। কেন? আপনাদের রক্ষা করতে যেদিন আমি প্রদীপ বাবুর মাথায় লাঠি মেরেছিলাম, সেই দিন থেকেই আমার একমাত্র ছেলে জ্বরে ভুগতে থাকে। ওই দীর্ঘদিন চিকিৎসা করিও তাকে আমি সুস্থ করে তুলতে পারিনি বাবু, সুস্থ করে তুলতে পারিনি। তাই আমার পাপের সাজা দিয়ে আমাকে কাঁদিয়ে গত রাত্রে আমার ছেলে চিরতরে চলে গেছে বাবু, চিরতরে চলে গেছে। সরকারু যে গেছে সে তো আর কোনোদিন ফিরে আসবে না, তাই তার দুঃখ ভুলে যে যার কর্তব্য তো পালন করতে হবে। না বাবু, এই পাপ কাজ আমি আর করতে পারবো না। তাহলে কি জন্য এখানে এসেছিস তুই? আমি ছুটি নিতে এসেছি বাবু, আজ থেকে আমার একেবারে ছুটি। আপনাদের এই পাপ কাজে আমি জবাব দিয়ে গেলাম বাবু, জবাব দিয়ে গেলাম। তাই এবার তুই না খেতে পেয়ে শুকিয়ে মরবি, তাই বলছি। ভগবান আমায় শক্ত দুটো হাত দিয়েছে বাবু, সেই হাত দিয়ে আমি বড় কিছু করতে না পারলেও মোট বইবো, প্রয়োজনে পথে ঘাটে রিক্সা চালাবো, তবু এ কাজ আমি করতে পারবো না বাবু। কিন্তু মনে রাখিস কালো, বেঈমানি করলে বাবু এই শহরের 100টা বেঈমানির মধ্যে 99টা করেন আপনাদের মতো ভদ্রলোকেরা, আমার মতো গরিব ছোট লোকেরা নয়। আমার মতো গরিব মূর্খ ছোট লোকেরা নিমক খেয়ে তার দাম দিতে জানে, তারা বেঈমানি করতে শেখেনি বাবু, তারা বেঈমানি করতে জানেও না। এরা যদি জ্ঞান দেতা হয়ে যায়
তাহলে সমাজটা উচ্ছন্নে যেতে আর বাকি কোথায়? শেয়াল শুকুরের কাদরে প্রার্থনায় ভাঙড়ে গুরু পড়বে না স্যার। এখন এই লাশটা ওটাকে বস্তায় ভরে আমাদের গুপ্ত কক্ষে রেখে দিয়ে এসো। রাত্রে বস্তাটা গঙ্গার জলে ফেলে দিয়ে আসবে। ওকে স্যার। আরে দাঁড়াও দাঁড়াও, ওই লোকটি আমাদের কারখানার শ্রমিক, কর্মরত অবস্থায় শহীদ হয়েছে, তাই তার স্মৃতির প্রতি একটু শ্রদ্ধা জানাতে হবে না? আহা, বড় ভালো ছেলে ছিল গো। বেচারার বড় শখ ছিল আমার জামাই হবে, কিন্তু দুর্ঘটনায় সব উলট পালট হয়ে গেল। আহা, তাই তুমি ওকে একটু জামাই আদর করে একটু ভালোবেসে ওর মুখটাকে লাথি মেরে থেতলো করে জলে ফেলে দিবি যা। শয়তান, তোমার সদ্গতির ব্যবস্থা করি, আর তোমার মৃত্যু দিয়ে শুরু হোক আমার নতুন কর্মজীবন। কাঁটা! আমার মেয়ের পায়ে ফোটা বিষাক্ত কাঁটাটাকে উপড়ে দিয়েছে আমার এক পোষা পাঁঠা। শুনেছি ওটা নাকি খুব গন্ধ ছড়াচ্ছে, তাই ওটাকে ওখান থেকে সরিয়ে দিয়ে আমার চলার পথকে কণ্টকমুক্ত করে খুব শীঘ্রই আমার গুরুদেব দয়াল প্রভু শ্যামসুন্দর গোস্বামীর আদেশে এই সংসার কারাগার কামিনী কাঞ্চনের মহত্যাগ করে আমি বৃন্দাবনে চলে যাচ্ছি। গুরু কৃপা হিকে বলো। নমস্কার মিস্টার দাশগুপ্ত। নমস্কার। কি আপনি গুরু প্রণামের সময় গুরুদেবের পরিবর্তে হঠাৎ দারোগা বাবু কেন? আমরা সব জায়গাতে হঠাৎ আসি মিস্টার দাশগুপ্ত। যাক বলুন, প্রদীপ রায় কোথায়? প্রদীপ রায়? সে আবার কে? আপনার ওই কারখানার একজন শ্রমিক। হলে হবে, তা তো আমি বলতে পারবো না। আমি তো সব সময় আমার গুরুদেবের চরণেই পড়ে আছি, ওটা আমার ম্যানেজার বাবুই জানেন। হ্যালো, আপনারও জানার প্রয়োজন আছে বলে আমি মনে করি। শুনুন মিস্টার দাশগুপ্ত, প্রদীপ রায় আপনার কারখানায় কাজে যোগ দিয়েছিল, কিন্তু আর সে ফিরে যায়নি। হঠাৎ এমন একটা অভিযোগ আপনাকে কে করলো? সে আপনার জন্য কাজ নেই মিস্টার দাশগুপ্ত। আপনি শুধু এটা জানলেই হবে যে প্রদীপ রায় এখন কোথায়। দেখো, কারখানার কাজে ফাঁকি দিয়ে কোথাও প্রেম প্রেম করছে হয়তো। হঠাৎ আপনার এরকম ধারণা হওয়ার কারণ? না মানে ইয়ং ছেলে তো, তাই মনে হলো এই আর কি। সেই সঙ্গে আপনার কি মনে হয়নি যে প্রেম করতে গিয়ে কোনো অঘটন ঘটলেও ঘটতে পারে? কারণ আপনার তো আবার শিল্পপতির মন। তার মানেটা পরে নিশ্চয় জানাবো, তার আগে আমার প্রশ্নের উত্তর। আমি দিচ্ছি দারোগা বাবু, এ নিন প্রদীপ রায়ের সন্ধান। এটা পড়লেই বুঝতে পারবেন যে বর্তমানে তার ব্যাপারে কোনো দায়বদ্ধতা আমাদের নেই। তাহলে আপনারা বলতে চাইছেন যে প্রদীপ বাবু বেলা 12টায় ছুটি নিয়ে চলে গেছেন? আমি বলছি না দারোগা বাবু, বলছে প্রদীপ বাবুর অ্যাপ্লিকেশনে। ও ইয়েস, বাট ইউ রিমেম্বার মিস্টার মজুমদার, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করলে আমার চোখে মাছটা কিন্তু নড়ছে। তাই নতুন তথ্য নিয়ে আবার আমি আসবো, সেই দিনের জন্য তৈরি থাকুন। চলি, নমস্কার, আবার দেখা হবে। নিশ্চয়ই দেখা হবে দারোগা বাবু, তবে তার আগে আপনি দেখতে পাবেন ওই গঙ্গার বুকে ভাসছে প্রদীপের লাশ। কিন্তু অলোক, আমি বুঝতে পারছি না এই দরখাস্তটা। প্রদীপের নিজের হাতের লেখা, তবে কয়েকদিন আগে আজ আমি শুধু পুরনো তারিখটা ভেস করে সেই জায়গায় আজকের তারিখটা বসিয়ে দিয়েছি স্যার। বাহ বাহ বাহ, বেশ করেছিস বাবা। এই না হলে আমার কারখানার ম্যানেজার। সব তো আপনার পদতলে বসেই শিখেছি স্যার। আমি কে বাবা? সবাই আমার গুরুদেব দয়াল প্রভু শ্যামসুন্দর গোস্বামীর ইচ্ছে। আমি যন্ত্র, উনি যন্ত্রী। উনি যেমন ভাবে চালান আমি তেমনি ভাবে চলি। গুরু কৃপা হি কে বলো। মিস্টার যুধিষ্ঠির দাশগুপ্ত, সত্যি আপনি একটা যন্ত্র, শুধু সময়ের অপেক্ষা। ওই যন্ত্র চালাবো আমি, আর সেই দিন আপনাকে আমি বসতে বললে বসবেন, আর উঠতে বললে উঠবেন। আপনার একমাত্র আদরিনী শিখাকে আমি আমার আদর করে অঙ্কশায়নী করব। শিখার বুকে জ্বলন্ত প্রদীপ আমি নিভিয়ে দিয়েছি, এবার সেই বুকের কামনায় আগুন জ্বালিয়ে তার মধুয়া কণ্ঠ পান করলো
বাধা দেওয়ার কেউ নেই, বাধা দেওয়ার কেউ নেই। কোথায়? এখানে তো কেউ নেই। তবে যে আমি স্পষ্ট শুনলাম আমার প্রদীপ আত্মচিৎকার করে আমাকে মা মা বলে ডাকছে। ওগো ওগো, তোমরা কি কেউ বলতে পারো আমার প্রদীপ এখন কোথায়? বলো না গো, বলো না। ভোর বেলায় জোর গায়ে এভাবে উঠে এলে কেন করুণা? আমি ডাক্তার বাবু না তোমায় বিছানা ছেড়ে উঠতে নিষেধ করেছেন? আমি যে আর বিছানায় শুয়ে থাকতে পারছি না গো। আমি যে শুনতে পেলাম আমার প্রদীপের আত্মচিৎকার। ওটা তোমার মনের ভ্রম, হয়তো কোনো কাজে আটকে পড়েছে তাই বাড়ি ফিরতে পারেনি। তুমি দেখো, সময় হলে সে ঠিক ফিরে আসবে। কবে ফিরে আসবে? আজ 5 দিন হয়ে গেল, আজও সে বাড়ি ফিরে এলো না। বলো না গো, বলো না তুমি। জানি না করুণা, আমি কিচ্ছু জানি না। আজ 4 দিন ধরে তাকে আমি তন্ন তন্ন করে খুঁজেছি, তবু তার সন্ধান কোথাও পাওনি, তাই না? তাহলে একটা জল যন্ত্র ছেলে কি কর্পূরের মতো উড়ে যাবে নাকি? কি ব্যাপার কি শুনি? সাত সকালে প্রদীপ প্রদীপ বলে মোড়া কান্না কেঁদে এই বাড়িটাকে আপনারা যে শ্মশান বানিয়ে ফেলেছেন, বলে আপনাদের প্রদীপ বাড়ি ফেরে নিতে যাবে কোথায়? এই কথা তুমি বলতে পারলে বৌমা? আজ 5 দিন হলো ছেলেটা বাড়িতে ফেরেনি। 5 দিন? 5 দিন কেন, 5 বছর না ফেললে তাকে নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই বৌমা। আরে দেখুন গিয়ে, হয়তো কোথাও জেল কেটে ডাকাতি করে পুলিশের হাতে ধরা পড়েছে, জেল কাটছে। না না বৌমা, আমার ছেলে না খেয়ে শুকিয়ে মরবে, তবু এমন হীন কাজ সে কখনো। থামুন থামুন থামুন, হীন কাজ করতে পারে না। ওইসব বেকার কুলাঙ্গার ছেলেগুলো কি যে দুষ্কর্ম করতে পারে তা জানতে আমার আর বাকি নেই। অত কথার বাবা আমার কি দরকার? আমি বাবা আলাদা হাড়িতে সংসার করি, তাই আপনাদের ছেলে চুরি ডাকাতি করে হাজার হাজার টাকা এনে আপনাদের হাতেই দিক আর খুন করে জেল খাটুক, তাতে আমার বাকি, তাতে আমার কি? কিছুই যদি আসে যায় না, তাহলে এখানে কি করতে এসেছো? আর কেনই বা ওদের কাটা ঘায়ে নুনের ছিটে দিচ্ছ? নুনের ছিটে দেওয়ার কি আছে? যা সত্যি আমি তো তাই বলছি। সত্যের ধ্বজাধারী ধর্মকন্যা সেজে অনেক উপকারই তুমি এই সংসারের করেছো, তাই এখান থেকে বিদায় হয়ে সকলকে একটু শান্তিতে থাকতে দাও। তার মানে আমি এখানে আছি বলে সবার একেবারে নাভির শ্বাস উঠে যাচ্ছে, তাই না? কিছু মনে করো না বৌমা, না মা না, চিরকালে অমনি ছিল না। আপনারা ওকে ওষুধ খাইয়ে বশ করে রেখে এইরকম তৈরি করেছেন। বৌমা, শিক্ষিতা মেয়ে তুমি, ও কথা কি তোমার মুখে শোভা পায়? ওইসব জ্ঞানের বাণী আপনি কাকে শোনাচ্ছেন বাবা? ওইসব জ্ঞানের বাণী পরিষ্কার জলে পড়ে ওর মতো দুর্গন্ধযুক্ত কাদাই নয়। কি বললে তুমি? আমি দুর্গন্ধযুক্ত কাদা? দাদা, কি ব্যাপার বলো তো? বাড়িতে তো হাল্লার মাঝে কি মানুষ বাস করতে পারে? আর টিভিতে একটা হিন্দি বই দেখছিলাম, শান্তিভাবে তা দেখার কোনো উপায় নেই। বৌমা, তোমরা কি কোথাও বেরোচ্ছ? হে শোনো মা, আমাদের ফিরতে দেরি হবে, তোমরা রান্না করে খেয়ে নিও। সুদীপ, তোরা যাচ্ছিস যখন প্রদীপের একটু সন্ধান। অসম্ভব, আমি একজন শিক্ষিত রুচিশীল অফিসার হয়ে একটা রোগবাজ মাস্তানকে পথে পথে খুঁজে বেড়াবো? নো নেভার, ইট ইজ আপসেট। এসো না। এই তো আপনারা সবাই এখানে আছেন দেখছি। না, পরে শুনবো বাবা। তার আগে বলো, তোমার কাঁধেও কে? সমাজের বুকে অবহেলিত অপেক্ষিত চরিত্র, এই সংসারের জঞ্জাল, আমার জীবনের নাটকের নায়ক প্রদীপ দেখেছেন আর উপায় নেই বৌদি, দেখেছেন আর উপায় নেই।
গঙ্গার জলে দেহটা গলে পচে গেছে, তার উপর শয়তানরা ওর মুখটা কোনো শক্ত জিনিস দিয়ে থেতলে দিয়েছে। আমি শুধু ওর পোশাক দেখে চিনতে পারি যে ও আমাদেরই প্রদীপ। এমন প্রদীপ নয় যে মানুষের মানুষের ক্ষতি করতে জানে না, তারে পরিণত হতে পারে না। এবার তুমি চুপ করে আছো কেন? বলো বলো, চুপ করে আছো কেন? বলো দেখো। আমার অন্তরটা পাথর হয়ে গেছে করুণা, শত চেষ্টা করলেও পাথরের চোখে জল ছড়াতে পারছি না। একে তুমি কোথায় পেলে পবিত্র? একে তুমি কোথায় পেলে? ভাসতে ভাসতে তীরে এসে ঠেকেছিল। সেখানে অনেক কৌতূহলী মানুষ জড়ো হয়েছিল। আমি সেখান থেকেই আবিষ্কার করি যে ও আমাদেরই প্রদীপ। প্রদীপ, তুমি কি করলে প্রদীপ? কি করলে? এইভাবে তুমি কেন চলে গেলে প্রদীপ? বলো, কেন তুমি আমার জীবনে দাম দাম করে উজ্জ্বল করলে? বলো প্রদীপ, বলো, বলো। প্রদীপ, বলো প্রদীপ, বলো। তুমি কেন কেন এমন হলো? বলো প্রদীপ, কেন এমন হলো? কেন তুমি এমন করলে? তুমি যা বলে গেছিলে তাই তুমি করলে প্রদীপ। বলো বলো প্রদীপ, বলো। তুমি বলেছিলে। বৌদি, স্টিল প্ল্যান্টে যে চাকরি আমি করি তাতে যে কোনোদিন আমি হারিয়ে যেতে পারি, তাই তাই আমি চাই আমার এক মায়ের কোলে আর এক মায়ের শান্তির আশ্রয়। না না না, আমি তা পারবো না, আমি পারবো না। কেন পারবে না বৌদি? শুনেছি মেয়েরা মায়ের গুণ নিয়ে পৃথিবীতে জন্মায়, তাহলে তাহলে তুমিও তো তার ব্যতিক্রম নও। মনে করে দেখো তোমার জন্মদাত্রী মায়ের কথা। তোমার বাবার উপেক্ষা থাকার সত্ত্বেও তোমার মা যেমন তোমাদের ভাই বোনকে তার মাতৃস্নেহের আঁচলে লুকিয়ে রেখে আজ তোমাদের সঠিক ঠিকানা প্রদান করেছে, ঠিক তেমনি ভাবে এই সংসারের ঝড়ঝঞ্ঝার হাত থেকে আমার বাবা মাকে। না না না, যার জীবনের ইঞ্জিন জয়, যার জীবনের সব সত্য, সে কখনো হতে পারে না প্রদীপ, হতে পারে না। কেন পারে না বৌদি? কেন পারে না? আমার কল্পনার তলিতে আঁকায় স্বপ্নের কথা বলছি বৌদি। মনে করে দেখো তোমার জন্মদাত্রী মায়ের কথা। তোমার বাবা উপেক্ষা সত্ত্বেও তোমার মা তোমার ভাই বোনকে তার মাতৃ স্নেহের আঁচলে লুকিয়ে রেখে আজ তোমাদের সঠিক ঠিকানা প্রদান করেছে। ঠিক তেমনি ভাবে আমি তোমার পায়ে ধরে অনুরোধ করছি বৌদি, যদি পারো প্রদীপ, 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 আমি তোমার কথা রেখেছি প্রদীপ, আমি কথা রেখেছি। আমি আমার জীবনের সব ড্রেস ছেড়ে আমি এখন শাড়ি পরবো। আমি নারীর রূপ ছেড়ে আমি মাতৃ রূপ ধারণ করবো। এসব কি বলছো তুমি? হ্যাঁ মা, হ্যাঁ, প্রদীপের অনুরোধ রাখছি, আমি আজ তাই করবো মা। প্রদীপ, 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 প্রদীপ। আমি এতদিন ভুল পথে গিয়েছি, তবু কেউ আমাকে বাধা দিয়ে কেউ বলেনি আমি মরেছি কার পেছনে ছুটেছি, আমি মরেছি কার পেছনে ছুটেছি মা। ডোনা, বৌমা, এসব তুমি কি বলছো? আমি ঠিকই বলছি, আমি এতদিন ভুল পথে চলেছি, আজ ঠাকুর বই আমাকে সঠিক পথে নিয়ে এসেছে। বাবা, আমি আপনার শিক্ষায় শিক্ষিত না হয়ে, আমি প্রদীপের শিক্ষায় শিক্ষিত হয়ে আমি এই শাড়ি থেকে আমি আবার জীবনটা থেকে আমি বদলে নিলাম বাবা, আমি বদলে নিলাম। মাস্টার মশাই, এই গলা পচা দেহটাকে নিয়ে আর অপেক্ষা না করে
ওকে শ্মশানে দাহ করার ব্যবস্থা করি। দাঁড়াও, ওকে শ্মশানে দাহ করার আগে আমাদের সকলের মাঝে একটা কথা পরিষ্কার হয়ে যাওয়া দরকার। দাদা তো সংসার থেকে আলাদা, প্রদীপও যদি কিছু রোজগার করে দিচ্ছিল তাও বন্ধ হয়ে গেল, সংসারটা আবার চলবে কিভাবে? বাবা মার দায়িত্ব কে নেবে? সুদীপ, কি বলছিস তুই? ঠিকই বলছি বাবা, আমার বাড়িটা কমপ্লিট হয়ে গেলে আমরা সেই নতুন বাড়িতে চলে যাব, তখন তোমাদের চলবে কিভাবে? কি হবে তোমাদের নতুন ঠিকানা? বাহ বাহ, হাই সোসাইটির ক্ষেত্রে এটা একটা সুন্দর ব্যবস্থা, যার ফলে দুজনেই একটা করে বিনা পয়সায় কাজের লোক পেয়ে গেল। পবিত্র আধুনিক সমাজের সুসভ্য মানুষের দল, কান পেতে শোনো, এই কুটিল সংসারের শিক্ষিত বিবেকবান সন্তান খুঁজে দিচ্ছে তার বাবা মায়ের শেষ ঠিকানা। বাংলাদেশে কোথায় থাকবে বাবা মা, সভ্য দেশে মানুষ তোমরা খোঁজো সে ঠিকানা। সোনায় মোড়া বাংলাদেশে কোথায় থাকবে বাবা মা, সভ্য দেশের মানুষ তোমরা খোঁজো সে ঠিকানা। সভ্য দেশের মানুষ তোমরা খোঁজো সে ঠিকানা। খোঁজো ঠিকানা। স্বামী স্ত্রী আমরা দুজন, দুইটি মোদের ছেলে, এই তো মোদের সুখের আগার, কিরণা কি আর মেলে। স্বামী স্ত্রী আমরা দুজন, দুইটি মোদের ছেলে, এই তো মোদের সুখের আগার, তুলনা কি আর মেলে। সুখের গাগে ভাসিয়ে তরি আর কিছু জানে না, সভ্য দেশের মানুষ তোমরা খোঁজো সে ঠিকানা। সোনায় মোড়া বাংলাদেশে কোথায় থাকবে বাবা মা, সভ্য দেশের মানুষ তোমরা খোঁজো সে ঠিকানা। সভ্য দেশের মানুষ তোমরা খোঁজো সে ঠিকানা। সভ্য দেশের মানুষ আচ্ছা, করুণা। তোমরা মনে করে দেখো তো, সে ঠিকানা। আমাদের এই 40 বছর দাম্পত্য জীবনে কোনদিন আমাদের মতের অমিল আছে কিনা? আমরা কি হারিয়েছি আমাদের চলার অথচ দেখো, আজ আমাদের এই সন্তান খুঁজে দিচ্ছে আমাদের নতুন ঠিকানা। না বাবা না, আমি বেঁচে থাকতে তোমাদের এই পরিণতি আমি হতে দেব না।
হতে আমি দেব না। বাধা দিস নে জয়দীপ, বাধা দিস নে। এই সমাজ সংসারে মূল্যহীন বেত ঘোড়ার ভার নিতে যে তুই তোর সমাজ থেকে বিচ্ছিন্ন হবি কেন? আই বাবা, তোকে তোর স্থানে রেখে আমি আসি। কেন না করুণা, কেন না? এ সংসারে বাস করে নরক যন্ত্রণা ভোগ করে তিল তিল করে মৃত্যুর চেয়ে খুব ভালোই হয়েছে করুণা, এ খুব ভালো হয়েছে। কোথায় যাচ্ছেন বাবা? বৌমা, পুনাম নরক থেকে উদ্ধার করব বলে সন্তানের আরেক নাম পুত্র, সেই পুত্র হারা পিতা আমি। আমার অক্ষম পদার্থ পুত্র আমার অনেক দায়িত্ব চাপিয়ে দিয়ে গেছে। আগের পিতার মুখ অগ্নি করত পুত্র, কিন্তু বিপরীত ধর্মীয় যুগ ধর্মী পুত্রের মুখ অগ্নি করতে চলেছে তার বৃদ্ধ অসহায় পিতা মাতা। দাঁড়ান বাবা দাঁড়ান, আপনার এই স্বার্থনীতি কুলাঙ্গার ছেলেরা যদি আপনার সঙ্গিনী না হয়, আপনার এই উগ্র আধুনিক বৌমা আপনার সঙ্গে হবে। চলুন বাবা চলুন। না না না, আমি তোমাকে যেতে দেব না। মাননীয় ভদ্রমণ্ডলী, আপনাদের সমাজ সংসারে এই দৃশ্য ঘটে যাওয়ার পরেও কি রাস্তাঘাটে ট্রামে বাসে জোর গলায় বলতে পারবেন যে আপনারা ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ? না না বাবা, পবিত্র না। না, এই সমাজ সংসারে এটাই তো নিয়ম বাবা, এটাই তো নিয়ম। তাই তো প্রদীপকে দাহ করে যেদিকে দু চোখ যায় সেই দিকে চলে যাব। আশীর্বাদ করি তোরা সুখে থাক, তোরা শান্তিতে থাক। চলো করুণা, আমাদের যাবার সময় হলো। এই পবিত্র ডাকে সারা দিয়ে এই বিচিত্র সংসার থেকে চির বিদায় নিয়ে আমরাও যেন শ্মশান যাত্রী হই। ঈশ্বরের কাছে কামনা করো করুণা, তার স্বপ্ন যেন শেষ যাত্রা, শেষ যাত্রা। বাবা আমরা আপনার সঙ্গে হব বাবা। চলুন না, চলুন না। মাননীয় দর্শক মন্ডলী, অভিন্ন হৃদয় বন্ধুরা, পবিত্র চ্যাটার্জির মুখে আর কোনো ভাষা নেই। আছে শুধু আপনাদের কাছে একটাই জিজ্ঞাসা, আপনাদের প্রগতিশীল সমাজ কি এই পথে এগিয়ে যাবে, নাকি আপনাদের সম্মিলিত প্রতিবাদ সেই পথকে হারিয়ে খুঁজে দেবে বাবা মায়ের শেষ ঠিকানা? বাবা মায়ের শেষ ঠিকানা। প্রদীপ, সত্যি কি তুমি নিভে গেছো? প্রদীপ সত্যি কি নিভে গেছো? তাহলে তোমার শিখাকে কেন তুমি প্রজ্বলিত রাখলে? তুমি তো জানো যে শিখা শুধু প্রদীপের। এবার প্রদীপবিহীন শিখার অস্তিত্ব কিভাবে থাকবে? তুমি আমাকে বলে দাও প্রদীপ, তুমি আমাকে বলে দাও। মা শিখা, কে? একে বাপি তুমি? জানি রে মা, আমি সবই জানি, কিন্তু কি আর করবি বল, নিয়তি কেন বাধ্যতে। নইলে নইলে আমিও তো চেয়েছিলাম যে গরিব হলেও তোকে প্রদীপের হাতে আমি তুলে দেব, কিন্তু দুর্ঘটনায়। কিন্তু কিন্তু আমি এখন কি করব বাপি? তুমি বলে দাও আমি এখন কি করব? মহাকালের গতি কারো জন্য অপেক্ষা করে না মা।
তাই জীবনের প্রয়োজনে তুই তোর আগের জীবনে ফিরে যা। তার হয় না বাপি, তার হয় না, কারণ আমার দেহ মন জুড়ে বসে আছে শুধু প্রদীপ, শুধু প্রদীপ, শুধু প্রদীপ। বাপি। নিভে যাওয়া প্রদীপ নিয়ে রাত জেগে বসে থেকে লাভ কি মা? প্রদীপ নিভে গেল, তার জ্যোতি যে আমার মন থেকে মুছে যায়নি বাপি, আমার মন থেকে মুছে যায়নি। মুছতে হবে রে মা, নইলে তোর আশায় থাকা আমার কাজগুলো। কি তোমার কাজ বাপি? বলো, তুমি বলো, আমি এই অবস্থাতে। না রে মা না, আমার গুরুদেব দয়াল প্রভু শ্যামসুন্দর গোস্বামী বলেছেন সবকিছুরই উপযুক্ত পরিণতি হওয়া দরকার। কাজটা কি বাপি? কাজটা কি বাপি বলো, আমায় কি করতে হবে? শাড়ি পরা নারীর রূপ ছেড়ে তোকে আবার মোহিনী সাজতে হবে। না বাপি না, তোকে আবার মদ খাওয়া ধরতে হবে। না 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 বাপি না। ছলকলায় সৃষ্টি হয় নারী, তাই তুই তোর ছলকলায় পুরুষকে বৈধ করে নিজে মদ খেয়ে তাকে মদ খাইয়ে দরকারি কাগজগুলোতে সই করতে হবে। না 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 বাপি, আমি কিছুতেই পারবো না, কিছুতেই না। ইয়েস, প্রদীপের সাথে প্রেম প্রেম খেলা খেলে তুই তোর জীবনের অনেকগুলো মধুরাত নষ্ট করেছিস, কিন্তু আর নয়। এখন থেকে তোকে আমি যা বলবো সেগুলো নীরবে নিষ্ঠার সঙ্গে পালন করে যাবি। আমি পারবো না বাপি, আমি পারবো না, আমি পারবো না। পারবি রে মা, পারবি। আমার গুরুদেব দয়াল প্রভু শ্যামসুন্দর গোস্বামী বলেছেন নারীর রূপ যৌবন হলো ঈশ্বরের দান। তাই তুই তোর রূপ যৌবন দিয়ে যদি 20-50 জনকে ঘায়েল করতে না পারলি, তাহলে তো ঈশ্বরের সেই পরম করুণার দান যে বিফলে যাবে রে মা। ছি, 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 তুমি এত নীচ বাপি, তুমি এত নীচ। সঠিক পথেই চালিত করছি, কারণ বর্তমান যুগে নারীর রূপ যৌবন হলো যে কোনো ব্যবসার শ্রেষ্ঠ হাতিয়ার। এই কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন ঠাকুর? তুমি আমার মৃত্যু দাও, তুমি আমার মৃত্যু দাও। দেবেন না, তোর মা তার যৌবনের কেরামতিতে আমার অনেকগুলো কাজ উদ্ধার করে গেছে, আর তুই তো শুধু যুবতী নয়, যেন ভরা সমুদ্র। তোকে দেখলে অন্য পুরুষের কেন তোর এই অফুরন্ত সম্পদের সদ্ব্যবহারের সময় এসেছে মা। এই কথা শোনার আগে আমার কেন মৃত্যু হলো না? ওগো, ওগো বাতাস, তোমার গতিপথ বন্ধ করো। ওগো বাতাস, তোমার অগ্নি বৃষ্টি সৃষ্টি করে তুমি এই পৃথিবীটাকে ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও। আমি যে আর শুনতে পাচ্ছি না, আমি আর সহ্য। ওরে মা, তোর কান্নায় এই পৃথিবীর কোনো কিছুই পরিবর্তন হবে না। তা তুই কান্না বন্ধ করে মন দিয়ে শোন। আগামী পরশু অর্পণ নামের এক যুবক 5 লাখ টাকার তাগাদায় আসবে। তাকে তুই মদ আর তোর যৌবনের নেশায় মাতাল করে বন্ডে সই করিয়ে নিবি। না না না, আমি পারবো না। শিখা, আমি বলছি তুই পারবি, পারতে তোকে হবে, নইলে এই চাবুকের গায়ে তোর দেহের চামড়া আমি তুলে নেব। হাতে সময় মাত্র আর 2 দিন, এর মধ্যেই তুই তোর মনের সঙ্গে যুদ্ধ করে তৈরি হয়ে নে। কাজ শুরুর সঙ্গে সঙ্গে সাকসেস হতে হবে, অন্যথায় অন্যথায় আমার গুরুদেব দয়াল প্রভু শ্যামসুন্দর গোস্বামী বলেছেন অবাধ্যতার শাস্তি বড় ভীষণ রে মা, বড় ভয়ঙ্কর। গুরু কৃপা হি কে বলো। ও ভগবান, ও মানুষ না একটা নর পিশাচ, নর পিশাচ। আমি আর পাচ্ছি না, আমি আর পাচ্ছি না। প্রদীপ, প্রদীপ, আমাকে তুমি বলে দাও প্রদীপ, আমাকে তুমি বলে দাও। এবার এবার আমি কি করব, তুমি আমাকে বলে দাও। আমি তোমার সাথে কেমন করে আমার এই বেদনা বুকের মধ্যে আগলে রাখবো, তুমি আমাকে বলে দাও। আজ যে আমি ক্লান্ত, পরিশ্রান্ত পদে, পরিশ্রান্ত পদে ফেলে আসা স্মৃতি আমার বেদনা জাগায়।
মনে কেন খুঁজে ফিরে শুধু যে গো তোমার ফেলে আসা